গল্প তোর পিড়িতে পাগল হইলাম রে। লেখনীতে খুশবু আক্তার। গল্পের 14তম পর্ব। হঠাৎ করে ব্রেক চাপবেন না যেন আমি হুড়মুড়িয়ে আপনার গায়ের উপরে পড়ি। যদি এমনটা হয়েছে সঙ্গে সঙ্গে নেমে যাব আমি। এত কিছু কি আর আরমানের কানে যায়? পিছনে বসেছে ওর আরু, তার উপরে আবার কাঁধে হাত রেখেছে। শান্তি আর শান্তি উচ্ছ্বসিত গলায় বলল, জান আপনার জন্য আজকে ব্রেকই চাপব না, প্রয়োজন পড়লেও না। 2 রুমের একটা ছোট্ট ফ্ল্যাট, একটা রান্নাঘর আর একটা বাথরুম। দুটো ঘরের মধ্যে যে ঘরটা বড় সেই ঘরের একপাশে একটা বিশাল বড় বুক শেলফ। বুক শেলফের প্রত্যেকটা তাকে সাজিয়ে গুছিয়ে রাখা অসংখ্য বই। এমন কোন জায়গা নেই যেখানে বই রাখা বাকি আছে। বরং বইয়ের তুলনায় বুক শেলফের আকারটাই একটু ছোট হয়ে গিয়েছে। বুক শেলফের সামনে ঘরের বাকি যে ফাঁকা জায়গা আছে সেখানে একটা টেবিল আর চেয়ার রাখা। সেই টেবিলের উপরেও অসংখ্য বই। বলা যায় পুরো ঘরটাতে বই ছাড়া আর কিছু চোখেই পড়বে না। এটাকে ইলহামের স্টাডি রুমই বলা চলে। দিনের বেশিরভাগ সময়, না বলা যায় সারাটা দিনই ইলহামকে এখানেই পাওয়া যায়। ওই মাঝে মাঝে একটু যদি ক্ষুধা লাগে তবে রান্না করতে চলে যায়। সে খাবার প্লেটসহ নিয়ে এসে আবার এই ঘরেই থাকে। কোন কোন দিন রাতে লিখতে লিখতে কিংবা পড়তে পড়তে এখানেই ঘুমিয়ে পড়ে। আবার কোন কোন দিন পাশের ঘরে গিয়ে বিছানার উপর ঘুমোয়। জীবনটা বড্ড ছন্নছাড়া আর এলোমেলো। লেখক মানুষ তো সারাদিন শুধু বইপত্র নিয়েই পড়ে থাকতে পছন্দ করে। আর কোন কিছুতে তার কোন আগ্রহই থাকে না। যেটুকু সময় অন্যান্য কাজের মাঝে থাকে তখনও উপন্যাস নিয়েই ভাবতে থাকে। এখনও লিখছেই। সামনের বইমেলায় 2টো বই প্রকাশ হওয়ার কথাটা, সেই নিয়ে তুমুল ব্যস্ততার মাঝে দিন কাটছে। এত ব্যস্ততার মাঝে তো খাওয়া দাওয়া সবকিছু ভুলে বসেছে। আজ সকাল থেকেও কিছু খাওয়া হয়নি। বাজার শেষ। বাজার যে করতে যাবে সেটাও হয়ে ওঠেনি। মনে হয়েছে সময় নষ্ট হবে। ইলহামের ব্যস্ততার মাঝে কলিং বেলটা বেজে উঠল। মৃদু বিরক্ত হল ইলহাম। এই ব্যস্ততার মাঝে আবার কে এলো? আজই আসতে হলো। কয়েকদিন পরে আসতো তবে তো ইলহাম আর বিরক্ত হতো না। তবে বিরক্ত হওয়ার সাথে সাথে ইলহামের মনে একটা প্রশ্ন এলো যে কে এলো। ওর বাড়িতে কেউ তো আসে না, কেউ তো নেই ইলহামের বাড়িতে আসার মতো। তবে আজ এই অসময়ে কে এলো? মুহূর্তের মাঝে বিরক্ত ভাবগুলো কৌতূহলে পরিণত হল। হাতে থাকা কলমটা আলগোছে টেবিলের উপর রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে সদর দরজার দিকে পা বাড়াল। দরজা খুলতেই দেখল সামনে পরিচিত একটা মুখ, তবে সেই সাথে একটা অপরিচিত মুখও আছে। পরিচিত মুখটা হলো আরমানের, অপরিচিত মুখটা হলো আরজুর। আরমানকে দেখতেই মুহূর্তের মাঝে ইলহামের বিরক্তিভাব কেটে গেল। হাস্যোজ্জ্বল গলায় বলল, আরে তাওসিফ, তুই এতদিন পর! চমকে দিলই তো আমায়। ভিতরে আয়। আরমানও পাল্টা হাস্যোজ্জ্বল গলায় বলল, সময় পাচ্ছিলাম না লেখক সাহেব। সাথে এনাকে চিনলাম না তো। আমাদের গ্রামের কেউ বলেও তো মনে হচ্ছে না। আরে না, উনি হচ্ছেন শহুরে মানুষ। তুমি কি লেখক? হ্যাঁ। একটা কমবয়সী ছেলে সাথে করে একটা কমবয়সী মেয়েকে নিয়ে এসেছে, কি সম্পর্ক থাকতে পারে বুঝতে পারো না? এই তুমি নাকি লেখক? তুমি আবার প্রেমের উপন্যাস লেখো? হ্যাঁ। ইলহাম শব্দ করে হেসে উঠে বলল, ঠিকই তো বলেছিস। আমি তো বড্ড বোকামি করে ফেললাম। সে যাই হোক, আগে ভিতরে আয়। আরমান আরজুকে নিয়ে ভেতরে এলো। ভেতরে আসতেই ইলহাম আরমানকে উদ্দেশ্য করে বলল, তবে তুই কিন্তু না জানিয়ে এসে একটা বোকামি করেছিস তাওসিফ। বিশেষ মানুষকে নিয়ে এসেছিস, আমাকে কি একবার জানাতে হয় না? তুই জানিস না আমি ভবঘুরে মানুষ। এখন চা ছাড়া তো আর কিচ্ছু খাওয়াতেও পারবো না। আরজু গম্ভীর গলায় বলল, কিছু খাবো না আমি। আরজুর গম্ভীর গলা শুনে ইলহাম একটু ভরকাল। বুঝতে পারল না এই স্বাভাবিক কথাটায় এমন গম্ভীর হওয়ার কি কারণ। তবে বেশি কিছু বলল না। আবারও আরমানকে উদ্দেশ্য করেই বলল, তা তাওসিফ, পরিচয় করিয়ে দিবি না? তোর মনমোহিনীর নাম কি?
আরমান কিছু উত্তর দেওয়ার আগেই আরজু ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কে মনমোহিনী? ইলহাম আলতো হেসে বলল, মন মোহিনী অর্থ হল যে মনকে মুগ্ধ করে। আকর্ষণীয়, সুন্দরী নারীকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়। আপনি তো তাওসিফকে মুগ্ধ করেছেন, ওর মনে নিজের জায়গাও করে নিয়েছেন। সেই হিসেবে আপনি তাওসিফের মনমোহিনী। আপনার নামটাই জিজ্ঞেস করলাম। ব্যাপারটা আরজুর কাছে বেশ অদ্ভুত লাগল। যদি ওর নামই জানার হয় তবে সরাসরি প্রশ্ন করলেই তো হতো। এত ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করার কি আছে? কতগুলো কথা বাড়তি বলতে হলো এর জন্য আরজুকে। যাই হোক, এ নিয়ে আর কোন কথা বাড়াতে পছন্দ করল না আরজু। এমনিতেই লোকটাকে কেমন যেন উদ্ভট লাগছে দেখতে। পরনে ঢিলেঢালা পাঞ্জাবি। পাঞ্জাবির রংটাও অদ্ভুত, হলদে রকমের। চুল তো নয় যেন পাখির বাসা। দেখে মনে হচ্ছে জন্মের পর থেকে কখনো কাটেনি। সারা মুখ জুড়ে দাড়ি গোফে ভরে গেছে। তার ওপর আবার চোখে পড়েছে মোটা ফ্রেমের চশমা। আরমান আরজুকে পাগল বলে, তবে আসলো পাগল তো এই লোকটা। আরমান বলে উঠল, এটা হচ্ছে আমার পাগলি ইলহাম ভাই। আর নাম হলো নীলাঞ্জনা। আর আরমানকে নিজের কথা সম্পূর্ণ করতে না দিয়ে আরজু প্রশ্ন করে উঠল, কি নাম বললেন? কেন নীলাঞ্জনা? ওই যে, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আমার প্রথম প্রেমও নীলাঞ্জনা। কে নীলাঞ্জনা? কে আপনার প্রথম প্রেম? আরমান ভ্যাবাচ্যাকা খেল। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, মানে আপনিই তো নীলাঞ্জনা, আপনিই তো আমার প্রথম প্রেম। আরজু ব্যঙ্গাত্মক গলায় বলল, বাহ, খুব ভালোবাসেন আমায়। প্রতি পদে পদে প্রমাণ পাচ্ছি কতটা ভালোবাসেন আমাকে। এতটাই ভালোবাসেন যে আজ অবধি আমার নামটাও ঠিক করে জানেন না। নাম জানি না মানে? আরজু কণ্ঠে আকাশ বিরক্তি আর রাগের সংমিশ্রণ ঘটিয়ে বলল, আমার নাম নিরঞ্জনা গাধা। ল আর র এর মধ্যে পার্থক্য করতে শিখুন। মূর্খ কোথাকার। এই ব্রেন নিয়ে আপনি ভার্সিটিতে ভর্তি হয়েছেন। চান্স পেলেন কি করে? সত্যি করে বলুন তো, পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিলেন নাকি আবার ঘুষ দিয়ে ভর্তি হয়েছেন? এই ব্রেন নিয়ে তো কলেজ লাইফেই ফেল করার কথা। আরজু একনাগারে কথাগুলো বলে থামল। আরমান আর ইলহাম দুজনেই হা করে ওর মুখের দিকে তাকিয়ে থাকল। সামান্য একটা অক্ষরের জন্য মেয়েটা এক নিঃশ্বাসে কতগুলো কথা বলে গেল আরমানকে। সামনে যে একটা মানুষ দাঁড়িয়ে আছে তারও তোয়াক্কা করল না। অপমান করেই গেল তো করেই গেল। একেবারে মান সম্মানের দফারফা করে তারপরে থামল। আরমান আর কিছু বলার মতন সাহসী পেল না। এবারে ইলহাম একটু হেসে উঠে বলল, ওহে বালিকা, সামান্য ল আর র এর পার্থক্যের জন্য প্রেমিকের ভালোবাসায় প্রশ্ন তুললেন? এ আপনার কেমন অবিচার? একবার আপনার প্রেমিকের মুখের দিকে তাকিয়ে তো দেখুন। আপনি নীলাঞ্জনা হন কিংবা নিরঞ্জনা, আপনিই তার প্রথম প্রেম। নামে কি এসে যায়? ভালো তো উনি আপনাকেই বাসে। আরজু তাচ্ছিল্য গলায় বলে উঠল, প্রেমিক হওয়া বুঝি এত সহজ? অবশ্য আপনার কাছে সহজই হবে। ওই তো উপন্যাসে লিখে দেবেন প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেল দুজন দুজনের। তবে বাস্তবে প্রেম এত সহজ নয়, আর না প্রেমিক হওয়া এত সহজ। প্রেমিক হতে চাইলে প্রেমিকার ছোট ছোট বিষয়গুলো সম্পর্কেও জানতে হবে। হোক সেটা নামের সামান্য ল কিংবা র এর পার্থক্য। এই সামান্য একটা অক্ষরেও কিন্তু অনেকটা অবহেলা প্রকাশ পেয়েছে। দারুণ কথা বলেন তো আপনি নিরঞ্জনা। আপনি তো দেখছি যুক্তিতে আমাকে হারিয়ে দেবেন। আপনি যুক্তিতে আমার কাছে তখনই হারবেন যখন আপনার যুক্তিটা ভুল হবে। বেশ, হার মানলাম আমি আপনার কাছে। তা তাওসিফ, তুই দিনে কতবার হেরে যাস? আরমান বোকা বোকা হেসে বলল, তুমি দিনের হিসাব করছো, আমি এখন অবধি ওনার কাছে জিততেই পারিনি। তবে একটা বিষয়ে আমি জিতে গেছি। আমি ওনাকে বলেছিলাম যে উনি একদিন ঠিক আমায় ভালোবাসবেন এবং উনি আমাকে ভালোবেসেছেন। এই একটা বিষয়েই আমি জিতে গেছি। আর কোন বিষয়ে আমি জিততে চাইও না। উনি জিতুক, উনি খুশি থাকুক।
ওনার জিতাই আমার জিত, ওনার খুশিতেই আমার খুশি। ইলহাম আবারও হো হো করে হেসে উঠল। আরও টুকটাক কিছু কথাবার্তা শেষে ইলহাম গেল চা বানাতে। আরমান গেল আরজুকে নিয়ে ইলহামের স্টাডি রুমে। এত এত বই দেখে আরজু তোবদা খেয়ে গেল। এত বই পড়ে কি করে মানুষ? সময় পায় কোত্থেকে? আরজুকে হা করে বইগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে আরমান বলে উঠল, কি হলো, আরও পছন্দ হয়েছে বইগুলো? নেবেন আপনি? আমার বাড়িতেও একটা বুক শেলফ আছে, সেখানেও অনেক বই আছে। আপনি গেলে আপনাকে সব দিয়ে দেব। আরও নতুন নতুন বইও কিনে দেব। আরজু ভালোভাবে পুরো ঘরে চোখ বুলিয়ে আরমানকে বলল, আমার গল্পের বই এতটা পছন্দ না, তবে আমার আপার পছন্দ, কিন্তু কিনতে পারতাম না। বাবা তো টাকা দিত না, স্কুলের বেতনই কখনো দিত না ঠিকঠাকভাবে। সরকারি স্কুলে পড়েছি আমি, সেজন্য আপাকে কথা দিয়েছিলাম যে আমি যখন চাকরি করব আপাকে অনেক বই কিনে দেব। আপনার কাছে যখন অনেক বই আছে তাহলে সেগুলোর কয়েকটা আমাকে দেবেন, আমি আপাকে দেব। আরে আপাকে পুরনো বই দেবেন কেন? আমি নতুন কিনে দেব। আরজুর ভালো লাগলো আরমানের কথাটা। হালকা হেসে মাথা নাড়িয়ে সায় জানালো। ওদের কথাবার্তার মাঝে চায়ের কাপ নিয়ে সেখানে ইলহাম এলো। দুটো কাপ দুজনের দিকে বাড়িয়ে দিয়ে তৃতীয় কাপটা নিজের জন্য রাখল। আরমান চায়ের কাপটা টেবিলের উপর রেখে ইলহামকে উদ্দেশ্য করে বলল, যে বইটা আমায় দিয়েছিলে ওটা পড়া তো শেষ। দ্বিতীয় খণ্ড কবে আসবে? ইলহাম চায়ের কাপে চুমু দিয়ে বলল, দ্বিতীয় খণ্ড তো আসার কথা না। আরমান ভ্রু কুঁচকে বলল, ও কি কথা? বইয়ের শেষে যে অসমাপ্ত লিখেছ? ইলহাম আলতো হেসে বলল, সব গল্পের সমাপ্তি হয় না। এই উপন্যাসটা আমার অনেক আগের লেখা। ভেবেছিলাম হয়তো কাহিনীটা শেষ করব, তবে সম্ভব হয়ে ওঠেনি। আরমান কিঞ্চিত বিরক্তিকর গলায় বলল, তো শেষ যখন হয়নি লিখেছিলে কেন? শিমুল আর নিয়াজের সাথে কি শত্রুতা ছিল? অযথা বাস দিল কেন ওদের? ইলহাম হো হো করে হেসে উঠল। ওদের কথাবার্তার আগা মাথা আরজু কিছুই বুঝে উঠতে পারছে না। ইলহাম অপরিচিত, তাই ওকে জিজ্ঞেস করারও মানে হয় না। ভ্রু কুচকে আরমানকে বলল, শিমুল আর নিয়াজকে? এই সাহিত্যকের লেখা একটা বইয়ের প্রধান দুটি চরিত্র, একদম আমার আর আপনার মতন। নিয়াজ শিমুলের পিছন পিছন ঘুরত, কিন্তু শিমুল পাত্তা দিত না, ঠিক যেমন আপনি আমায় দিতেন না। তারপর ওদের মাঝে প্রেম হলো ঠিকই, তবে সাহিত্যিক মশাই ঝামেলা বাঁধিয়ে বিয়েটা আর দিল না। আসলো নিজে এখনো বিয়ে করতে পারেনি, তো তাই কারো বিয়ে সহ্য করতে পারে না। ঠিক বলেছি না সাহিত্যিক মশাই? শেষের বাক্যটা ইলহামকে উদ্দেশ্য করে বলল আরমান। ততক্ষণে ইলহামের চা খাওয়া শেষ। কাপটা ট্রের উপর রেখে মলিন হেসে বলল, শিমুল আর নিয়াজ এক হয়নি ঠিকই, তবে ওরা ভালো তো আজও দুজন দুজনকেই বাসে। আজও শিমুল কোন এক সন্ধ্যায় বসে নিশ্চয়ই নিয়াজের তাকে উদ্দেশ্য করে লেখা কবিতাগুলো মনে করে। নিয়াজ আজও শিমুলকে উদ্দেশ্য করে কবিতা লিখে যায়। দুর্ভাগ্য একটাই, ওদের বিয়ে দেওয়ার সামর্থ্য আমার ছিল না। ভাগ্য অন্য কিছুই লিখে রেখেছিল। ইলহামের কথাটায় আরমান সন্তুষ্ট হলো কিনা জানা নেই, তবে আরজু মোটেও সন্তুষ্ট হল না। কপাল কুঁচকে প্রশ্নাত্মক গলায় ইলহামকে জিজ্ঞেস করল, লিখেছেন তো আপনি, তবে ভাগ্যের দোষ দিচ্ছেন কেন? বলুন ওদের ভালোবাসায় সমস্যা ছিল, কোথাও একটা কমতি ছিল। যদি ভালোবাসা সত্যি হতো তাহলে দোয়ার দ্বারাও ভাগ্য বদলানো যায়। সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করে কি হবে? শেষে গিয়ে দেখবেন হয়তো কেউ কখনো নিজেদের মোনাজাতে একে অপরকে চায়নি। থমথমে হয়ে উঠল ইলহামের অভিব্যক্তি। বেশ অদ্ভুত দৃষ্টিতে আরজুর দিকে তাকালো। আরমানের চিন্তা হলো যে রেগে গেল কিনা। এদিকে আরজুর দৃষ্টিও ভয়াবহ। আরমানের মনে হচ্ছে দুজনের মাঝে নিজে না ফেঁসে যায়। তবে তেমন কিছুই হলো না। ইলহামের থমথমে অভিব্যক্তির বদল ঘটল। হেসে উঠে বলল, চাওয়ার কোন কমতি না থাকা সত্ত্বেও অনেক সময় কাঙ্ক্ষিত বস্তুটা হাত ফসকে বেরিয়ে যায়। বালিকা, আপনার বয়স কম।
প্রেম ভালোবাসার বিষয়টা এখনো পুঙ্খানুপুঙ্খভাবে আপনার মস্তিষ্কে ধরবে না। আমি সাহিত্যিক মানুষ, বয়স বেড়েছে, সেই সাথে কিছু চুলও সাদা হয়েছে। প্রেম ভালোবাসা নিয়ে আমার অভিজ্ঞতা অনেক বেশি। কি বলতে চাইছেন? শিমুল আর নিয়াজ নিজেদের মোনাজাতে একে অপরকে ঠিক সেভাবে চেয়েছিল যেভাবে একজন মৃত্যু পথযাত্রী রোগী খোদার দরবারে নিজের প্রাণভিক্ষে চায়। তবে আয়ু যদি শেষ হয় তবে কি আর সে বাঁচে? ঠিক তেমনি শিমুল নিয়াজের ভালোবাসার আয়ু ফুরিয়েছিল। কে জানে আরজুর ইলহামের বলা কথাটা পছন্দ হলো কি হলো না। তবে আর কিছু বলল না, তর্কও করল না। আরমান ভাবল পছন্দ হয়েছে বোধ হয়। আরজু চা খাওয়া শেষে কাপটা যথাস্থানে রাখতে ধরলে দেখল আরমান এখনো চায়ে চুমুকি দেয়নি। চা তো ঠান্ডা হয়ে গেল, পুরো শরবত হয়ে গেছে। এখন খাবেন কি করে? আরমান চায়ের কাপটা হাতে নিয়ে সন্তুষ্ট গলায় বলল, চা যেন শরবত হয়ে যায় এটাই তো চাইছিলাম পাগলি। গরম কিছু আমি খেতে পারি না। যে কোনো গরম খাবার একদম ঠান্ডা করে তারপর খাই। আর এটা শুধু আমার একার অভ্যাস না, এটা আমার বংশগত সমস্যা। আরজু নাক মুখ কুঁচকে মনে মনে বিড়বিড় করল, যেমন আপনি, তেমন আপনার বংশ আর তেমনই আপনার অভ্যাস। ইলহামের বাড়ি থেকে বেরিয়ে সোজা পার্কে গিয়েছিল আরমান আর আরজু। পার্কে বসে থাকতে থাকতেই রাত 8টা বেজে গেল। আরমান ঘড়িতে সময়টা দেখে উঠে দাঁড়িয়ে আরজুকে উদ্দেশ্য করে বলল, চলুন আরও আপনাকে হোস্টেলে নামিয়ে দিয়ে আসি, না হলে আবার ঢুকতে দেবে না। আরজুর মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। ঠায় সেখানে বসে থাকল। আরমান ভ্রু কুঁচকে বলল, উঠছেন না কেন? আরজু মাথা তুলে আরমানের দিকে তাকিয়ে বলল, যাব না। আরমান পুনরায় ভ্রু কুঁচকে বলল, যাবেন না কেন? আরজু কণ্ঠে মৃদু বিরক্তি প্রকাশ করে বলল, কি করব হোস্টেলে গিয়ে? ইরা আপও নেই, সেই তো গিয়ে মরা মানুষের মতো পড়ে থাকতে হবে। আজ হোস্টেলে ফিরব না। তো কি করবেন? আপনার কি বাড়ি ফেরার তাড়া আছে? কেউ অপেক্ষা করছে নাকি? আরমান অসন্তুষ্ট গলায় বলল, এত খোঁচাবেন না তো আরও। কেউ অপেক্ষায় নেই। মা বাবাও গ্রামে ফিরে গেছে। আরজু উচ্ছ্বসিত গলায় বলল, তাহলে চলুন আজ ঘুরব। আপনার বাইকের তেলের অর্ধেক টাকা আমি দিয়ে দেব পড়ে। আরমান ধপ করে বেঞ্চের উপর বসে পড়ল। বিস্ময় ভরা গলায় বলল, আপনি আমার সাথে ঘুরতে যাবেন আরু, তাও সারা রাত? ভুল শুনলাম আমি আরু নাকি আপনার শরীর খারাপ করেছে? আরজু সোজা হয়ে বসে স্বভাবসুলভ গম্ভীর গলায় বলল, দ্বিতীয়বার আর এই কথা বলবো না। নিয়ে যাওয়ার হলে চলুন, না হলে সরাসরি না বলে দিন। আপনার সাথে ঘুরতে যাওয়ার জন্য আমি মরে যাচ্ছি না। আপনি বায়না করেন আমার সাথে সময় কাটানোর জন্য, তাই বললাম। আরমান তড়িঘড়ি করে ব্যস্ত গলায় বলল, না না ঠিক আছে। ঠিকই তো বলেছেন, আপনি কেন মরে যাবেন? আমিই তো জেদ করি। আমি রাজি আছি, কিন্তু সারা রাত কি আর এভাবে বাইরে ঘোরা যাবে? মাঝরাতে আপনার ঘুম ধরলে কি করব? তখন তো আপনি হোস্টেলেও ফিরতে পারবেন না। আরজু একটু ভাবনা চিন্তা করে বলল, আমার ভাইয়ার বাড়ি আছে না, মুনতাসির ভাইয়ার বাড়িতে যাব। ওখানে আমি যখনই যাই না কেন ভাইয়া ঠিক দরজা খুলবে। আরমান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মাঝে মাঝে মনে হয় ও যদি একটু মুনতাসিরের জায়গায় যেতে পারত তবে আরজুর চোখে নিজের জন্য ভরসা দেখতে পেত। পরক্ষণেই আবার মনে হয় তবে আরজু তো ওকে নিজের ভাই ভাবত। থাক, দরকার নেই মুনতাসিরের জায়গায় যাওয়ার। আরমান নিজের জায়গায় ঠিক আছে। অনেক ভাবনা চিন্তা করে আরমান একটা যাওয়ার জায়গা ঠিক করল। শহর থেকে বেশ খানিকটা দূরে হাইওয়ের ধারে একটা ধাবাতে যাবে। রাতে খাওয়া দাওয়া তো করতে হবে। আর তাছাড়া সেই ধাবায় গেলে যাতায়াতেই অনেকটা সময় পার হয়ে যাবে। রাস্তাটাও দারুণ, বাইক চালিয়েও শান্তি পাবে। আরজুকে একবার বলাতেই রাজি হয়ে গেল। আরমান এতটুকুতে শান্তি পেল। মেয়েটা এখন আর অত বেশি প্রশ্ন করে না, সন্দেহও করে না খুব একটা। আরমান বুঝতে পারে আরজু হয়তো ওকে মুনতাসিরের সমান বিশ্বাস করে উঠতে পারেনি, তবে বিশ্বাস করে।
আর আপাতত আরমানের জন্য এতটুকুই যথেষ্ট। হাইওয়ের ধারে একটা ধাবায় এসেছে আরমানরা। সময় তখন রাত 10টার কাছাকাছি। লোকজনে ভরপুর জায়গাটা। একটু পরপরই ট্রাক, প্রাইভেট কার এসে থামছে। মাঝে মাঝে বাসও থামছে। যাত্রীরা নেমে একটু মুখ হাত ধুয়ে নিচ্ছে, কেউ বা আবার খাবার খেতে ব্যস্ত। ধাবার পরিবেশটা বেশ জাঁকজমকপূর্ণ। কোথাও বোধহয় রঙিন লাইট লাগানো বাকি নেই। দূর থেকেই রঙিন লাইটে ঘেরা ধাবার নাম সহ সাইনবোর্ডটা সবারই নজরে পড়বে। সামনে চেয়ার টেবিল রাখা, আবার কিছু বাঁশের তৈরি বেঞ্চও রাখা আছে। সেগুলোই বিভিন্ন রঙে সাজানো। সেগুলোরই একটাতে গিয়ে আরমান আর আরজু বসল। এত রাতে তো আরজুকে নিয়ে যেখানে সেখানে যেতে পারত না আরমান। নিরাপত্তার ব্যাপার আছে। এই জায়গাটা আরমানের পরিচিত, ধাবার মালিকও পরিচিত। আর তাছাড়া সারারাতি এখানে লোকজনের আনাগোনা লেগেই থাকে। তাই আরমান ভেবেছে এই জায়গাটাই সবথেকে বেশি নিরাপদ হবে। কি খাবেন আরও বলুন? এখানে সব ধরনের খাবারই পাবেন। আরমানের প্রস্তাবে আরজুর একটু অস্বস্তি হল। হোস্টেল থেকে বের হওয়ার সময় তো তাড়াহুড়োতে নিজের ব্যাগটাই নিতে ভুলে গেছে। আরজু এতটাই গাধা যে ফোনটাও নেয়নি। খুশিতে সবকিছু ভুলে গিয়েছিল। মুখে যতই দেখাক না কেন আরমানকে যে ওর প্রতি বিরক্ত, তবে মনে মনে তো আরজু খুশি হয়েছে। আরমানের দেওয়া গুরুত্বে আরজু খুশি হয়েছে। তবে নিজের চিরাচরিত স্বভাব থেকে বেরিয়ে নিজের উচ্ছ্বাসটা খুব বেশি প্রকাশ করতে পারেনি। তবে কথা হলো, নিজে তো সাথে করে কোন টাকা আনেনি। তার মানে পুরো খরচটা আরমানকেই বহন করতে হবে। এই ক্ষেত্রে আরজুর নিজের কিছু বলা উচিত হবে না। আরমানের যা ভালো লাগে তাই অর্ডার দিক। আপনি যা খাবেন তাই অর্ডার দিন, আমার জন্য না দিলেও হবে। রাতে না খেয়ে থাকার অভ্যাস আছে আমার। 2 গ্লাস পানি খেয়ে নিলে আমার পেট ভরে যাবে। আরমান চোখ ছোট ছোট করে আরজুর দিকে তাকালো। বেশ অনেকক্ষণ সেভাবেই তাকিয়ে থাকলো আরজুর দিকে। তবে আরজু বেশ স্বাভাবিক। নিজের বলা কথা নিয়ে কোন অপরাধবোধ নেই। আরজু আত্মবিশ্বাসী যে ও ভুল কিছু বলেনি। তবে আরমানের এভাবে তাকিয়ে থাকা আরজুর খুব বেশিক্ষণ পছন্দ হলো না। পাল্টা নিজের চোখ ছোট ছোট করে আরমানের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আরমানের অভিব্যক্তি বদলালো। চোখে মুখে কাতরতা ফুটিয়ে তুলে আরজুকে উদ্দেশ্য করে বলল, আমাকে কি একটুও নিজের ভাবা যায় না আরু? আমার সাথে এত সংকোচ কিসের? যা আমার তাই তো আপনার। কি ভেবেছেন বুঝিনি আমি আমাকে কেন খাবার অর্ডার করতে বললেন আমার পছন্দ অনুসারে? কি বুঝেছেন? আপনি যা বোঝাতে চাননি সেটাই আমি বুঝেছি। যাই হোক, আমি নিজের পছন্দ মতো খাবার অর্ডার করছি, তার কারণ আমি জানি এখানকার কোন খাবারটা ভালো। আরজু আর কোন কথা বাড়ালো না। একটু পর খাবার চলে এলো। আরমান খেয়াল করল আরজু খুব অল্পই খেল। আরমান ভাবল খেতেও বোধহয় আরজুর সংকোচ হচ্ছে। এত অল্প খেলেন কেন? 5 মিনিট পরেই তো ক্ষুধা লেগে যাবে। এতটুকুতেই আমার পেট ভরে গেছে। আসলো টাকা বাঁচানোর জন্য অল্প করে খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে এখন আর বেশি খেতেই পারি না। বরং বেশি খেলে অসুবিধা হয়, পেট ব্যথা করে। আরমানের খাওয়ার হাতটা থেমে গেল। অবশিষ্ট খাবারটুকু আর খাওয়ার ইচ্ছে হলো না। পেটে যে খিদেটা ছিল সেটাও হঠাৎ করে মরে গেল। আরমানকে থেমে যেতে দেখে আরজু বলল, আপনি খাচ্ছেন না কেন? আরমান আরজুর প্রশ্নের উত্তর না দিয়ে নিজে পাল্টা প্রশ্ন করল, আপনার জীবনের এমন কিছু ইচ্ছে বলুন তো আরু, যেগুলো আপনি পূরণ করার সুযোগ পাননি। আপনার কি করার ইচ্ছে, আপনার কি করতে ভালো লাগে, কি কি করতে চান আপনি সব বলুন তো আমায়। আরজু কখনো নিজের অপূর্ণ ইচ্ছেগুলোর কথা কাউকে বলেনি, বলার ইচ্ছেও হয়নি। বলবেই বা কাকে, কেউ তো শুনতেও চায়নি। আরজুর জীবনে তো এমন কেউ কখনো আসেনি যে ওর অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ করার দায়িত্ব নেবে। যেহেতু পূরণ করতে পারবেই না, তাই আরজু আগ বাড়িয়ে কাউকে কিছু বলেনি। সময় নষ্ট হতো তো। তবে জানে না কেন আজ আরমানকে বলতে ইচ্ছে হলো।
কারণ আরজু বুঝতে পারে আরমান চায় ওর অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ করতে। আরজু বুঝতে পারে আরমান ওকে সবসময় হাসি খুশি দেখতে চায়, ভালো রাখতে চায়। তাই আরজুরও বলতে ইচ্ছে করল আরমানকে নিজের অপূর্ণ ইচ্ছেগুলোর কথা। আরজু আনমনে বলে উঠল, আমার ইচ্ছে আমি অনেক টাকা উপার্জন করব। তারপর সেই টাকা দিয়ে একটা বাড়ি বানাবো, শহর থেকে অনেকটা দূরে, একদম নিরিবিলি পরিবেশে। আশেপাশে কোন বাড়ি ঘর থাকবে না, শুধু গাছপালা থাকবে, যেন মন খারাপ হলে প্রকৃতির সেই সুন্দর দৃশ্যগুলো দেখে মন ভালো হয়ে যায়। তারপর সেই বাড়িতে আমার আপাকে নিয়ে আসব, আমি আর আমার আপা থাকব। এটাই আমার জীবনের সবথেকে বড় ইচ্ছে। আরমান প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, এটাই সবথেকে বড় ইচ্ছে কেন? আপনি তো চাইলে আপনার আপাকে নিয়ে এসে ভাড়া বাসাতেও থাকতে পারেন। না, ভাড়া বাসা তো আমার নিজের হবে না। একটা বাড়ি তৈরি করা আমার সবথেকে বড় ইচ্ছে। কেন জানেন আরমান? আরমান অবুঝের ন্যায় বলল, আপনি তো বলেননি, জানবো কি করে? আরজু আলতো একটু হেসে বলল, কারণ সেই বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। আমি ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি সেই বাড়িটা ছিল আমার বাবার। উনি আমাকে কখনোই পছন্দ করতেন না, কথায় কথায় বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন। শেষবার যখন ওনার কথা না মেনে ঢাকায় চলে এসেছিলাম তখন উনি হুমকি দিয়েছিলেন, এবার ওনার অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হলে আর কখনো ওই বাড়িতে ফিরতে পারবো না। আমার বাবার ছেলেও খুব হুমকি দেয়, বলি ওটা শুধু ওর বাড়ি, আমার বাড়ি না। আরমান বিস্ময় ভরা কণ্ঠে বলল, সত্যি? আপনার পরিবারটা এমন কেন আরু? আমারও একই প্রশ্ন। আমার পরিবার কখনো আমার সুস্থ স্বাভাবিকভাবে মানসিক বিকাশ ঘটতে দেয়নি। আরমান আরজুর দিকে একটু ঝুঁকে গিয়ে আরজুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি আপনাকে একটা বাড়ি বানিয়ে দেব আরু। সেই বাড়ি থেকে আপনাকে কেউ কখনো বের করতে পারবে না। আমাদের বিয়ের পর আমরা ওই বাড়িতে সংসার করব কেমন? যদি কখনো আমি ভুল কিছু করি তবে আপনি রেগে গিয়ে আমাকে বের করে দিতে পারেন, আমি কিছু মনে করব না। বিস্ময় ভরা দৃষ্টিতে আরমানের দিকে তাকালো আরজু, মুগ্ধও হল। তবে খুব তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে আবারও বলল, দ্বিতীয় ইচ্ছে হলো 3টে মানুষকে খুন করা। এই পর্যায়ে আরমান চমকে উঠল, কিঞ্চিত চেঁচিয়ে উঠে বলল, এসব কি বলছেন আরু? খুন করে নাকি কেউ? অবশ্যই করে। খুন না করলে দেশে এত জেল থাকতো না। আর আপনাদের মতন রাজনীতিবিদরাই বেশি খুন করে। আপনিও নিশ্চয়ই করেছেন? আরমান তৎক্ষণাৎ দুদিকে মাথা নাড়িয়ে বলল, কখনো না, শুধু মারপিট করেছি। ও, তাহলে এই দিক দিয়ে আপনি আমার থেকে পিছিয়ে আছেন। সে যাই হোক, তৃতীয় ইচ্ছেটা হলো একটা মানুষকে খুঁজে বের করা। তার থেকে কিছু প্রশ্নের উত্তর জানার দরকার আছে আমার। তাকে জিজ্ঞেস করব যে কেন আমার আপার জীবনটা নষ্ট করল, কেন আমার আপাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে পালিয়ে গেল চোরের মতন। আচ্ছা, এইসব ইচ্ছে খুবই ভয়ঙ্কর, পূরণ করতে সময় লাগবে। আমায় বলুন এখন আপনার কি ইচ্ছে করছে? স্বাভাবিক কিছু বলুন, হ্যাঁ, যেটা আমি পূরণ করতে পারবো। আবার এটা বলবেন না যে ওই 3জনকে খুন করার পরিকল্পনায় সাহায্য করতে। আরজু এবারে শব্দ করে হেসে উঠল, প্রাণ খুলে হাসল। আরমান মুগ্ধ নজরে আরজুর হাসির দিকে তাকিয়ে থাকল। কখনো আরজুকে এভাবে হাসতে দেখেনি। এ যেন এক নতুন আরজুকে আবিষ্কার করল আরমান। এভাবে একটু হাসতেও তো পারেন আরু। মাঝে মাঝে একটু এভাবে হেসে আমার বুকের ব্যথাটা জাগিয়ে তুলবেন, তবেই না বুঝতে পারবো যে প্রেমে পড়েছি। মুহূর্তের মাঝে আরজুর হাসি থেমে গেল। স্বাভাবিক হয়ে বলল, খুন করার জন্য পরিকল্পনা আমি নিজেই করতে পারবো, আপনার দরকার নেই। তবে জানেন, এখন আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে আপাকে জড়িয়ে ধরতে, আপার হাতের রান্না খেতে। অনেক দিনের জমিয়ে রাখা গল্প আছে, সেগুলো আপার সাথে করতে ইচ্ছে করছে। আপাকে খুব দেখতে মন চাইছে আমার। আমার আপা খুব কষ্টে আছে জানেন। আমার খুব দেখতে মন চাইছে আপাকে। আরমান,
যে গ্রামটাকে আমি ঘৃণা করি সেই গ্রামে যেতে মন চাইছে, শুধুমাত্র আমার আপার জন্য। হুট করে আরজুর চোখ দুটো ভিজে উঠল। আরমান খেয়াল করল যে মেয়েটা একটু আগেও হাসছিল, সে এখন কাঁদছে নীরবে। আরমান নিজেই নিজেকে প্রশ্ন করল, আরজুর ইচ্ছেটা কি পূরণ করতে পারবে না? অসম্ভব তো না। বাইক নিয়ে যেতে সর্বোচ্চ 3 ঘন্টা লাগতে পারে। অবশ্য এখন তো আরো কম সময় লাগবে, অনেকটা পথ তো এমনিতেই এসে গেছে। আর আরজু তো বলল আজ রাতে হোস্টেলে ফিরবে না, আরমানের সাথে কাটাবে। তবে তো পূরণ করা যায় আরজুর এই ইচ্ছেটা। আপনার গ্রামে যাবেন আরু? আরজু চমকে উঠে বলল, কিভাবে? আপনি যাবেন কিনা সেটা বলুন। নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। এত তাড়াতাড়ি কি করে সম্ভব? আর গেলে আমি আর আসতে পারবো না। ওসব চিন্তা বাদ দিন, আপনি শুধু বলুন আজ এক্ষুনি যাবেন কিনা। আপনাকে যেভাবে নিয়ে যাচ্ছি সেভাবেই আবার ঢাকায় ফিরিয়ে আনব। শুধু আমার উপরে ভরসা রাখতে হবে। আরজু কিছুক্ষণ হাঁ করে আরমানের মুখের দিকে তাকিয়ে থাকল। হঠাৎ করে বলে উঠল, ফিরোজ আর ফাহিম ও বাড়িতে নেই, হাসপাতালে ভর্তি। আপা বাড়িতে একা আছে। আমরা এখন রওনা দিল, মাঝরাতে গিয়ে পৌঁছাব। ধরা পড়ারও কোন সম্ভাবনা নেই। বাকি রইল আমার ভাই, ওকে আপনি একাই সামলাতে পারবেন। আর আপনি না পারলে আমি তো আছি। চলুন আরমান যাই। আরজুর কথায় সায় জানিয়ে আরমান বলল, ঠিক আছে চলুন যাই। খাবারের বিল দিয়ে বাইকের কাছে এলো। এত দূরের রাস্তা, তার উপর বাইকে যেতে ঠান্ডা লাগবে। আরমান তাই নিজের গায়ের শালটা খুলে আরজুর গায়ে জড়িয়ে দিয়ে বলল, আমার ঠান্ডা লাগুক, তাও আমার পাগলির ঠান্ডা না লাগুক। আরজু আলতো হেসে বলল, আপনি খুব ভালো আরমান। আরমান চোখ বড় বড় করে আরজুর থেকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় বলল, এটা সত্যি আপনি মন থেকে বললেন আরু? হ্যাঁ, মন থেকে বলেছি। আপনি খুব ভালো। মুনতাসিরের থেকেও ভালো। মুনতাসির ভাইয়া আলাদা, আপনি আলাদা। দুজনে দুরকম ভালো। তবে ওনার সাথে কারোর তুলনা হয় না। সবশেষে আরমান একটা দীর্ঘশ্বাস ফেলল। বুঝতে পারল যত যাই করুক না কেন মুনতাসিরের সাথে পেরে উঠবে না। সে যাই হোক, এসবে আরমান এখন কান দেবে না। মনেও নিল না। বাইকে উঠে আরজুকেও উঠতে বলল। দুজনে পাড়ি দিল নির্দিষ্ট গন্তব্যে। রাস্তাটা একদম ফাঁকাও না, আবার খুব বেশি গাড়িও চলছে না। তবে খুব ভালো লাগছে। দুজনেই পরিবেশটাকে দারুণভাবে উপভোগ করছে। মনে মনে দুজনেই ভাবছে এই সময়টা যেন এখানেই থমকে থাকে। কোনো দূরত্ব যেন তৈরি না হয় দুজনের মাঝে। মনে পড়ে গেল সেই পুরনো গানটা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো? আরজুদের গ্রামে ঢুকতেই আরমান বাইক থামালো। হঠাৎ করে বাইক থামানোর কারণটা আরজু ঠিক বুঝে উঠতে পারল না। ফলস্বরূপ প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, থামলেন কেন? আমরা তো এখনো পৌঁছাইনি। আরও 10 মিনিটের মতন সময় লাগবে যেতে। আরমান ঘাড় কাত করে আরজুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা ফিরোজ কি সত্যি সন্ত্রাসী? মানে ওর কি দল বল আছে? দলের অনেক লোকজন আছে? আরজু উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর জানিয়ে বলল, হ্যাঁ সত্যি সন্ত্রাসী। ও অনেক ধরনের অনৈতিক ব্যবসার সাথে জড়িত। কার সাথে যেন মারামারি করতে গিয়ে আহত হয়েই তো হাসপাতালে ভর্তি হয়েছে 2 ভাই। আরমান বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে আরজুকে বলল, আপনার ওড়নাটা দিয়ে মুখটা ঢেকে নিন। আমায় তো কেউ চিনবে না, কিন্তু আপনাকে চিনলে সমস্যা আছে। আরমানের কথার গুরুত্ব বুঝতে পেরে আরজু তাই করল। এই সুযোগে আরমান পকেট থেকে ফোনটা বের করে মুহিন হোসেনের নাম্বারে কল করল। প্রথমবার তিনি কলটা রিসিভ করলেন না। আরমান ঘড়িতে সময়টা দেখে নিল। সময় তখন রাত 1টার কাছাকাছি। ফোন রিসিভ না করাটাই এখন স্বাভাবিক। আরমান সময় ব্যয় না করে আরও একবার ফোন দিল। এবারে কলটা রিসিভ হল। অপর পাশে থেকে ঘুমু ঘুমু কণ্ঠে মুহিন হোসেন বলে উঠলেন,
এত রাতে কেন জ্বালাতে ফোন করেছিস? কোন ঝামেলা করেছিস নাকি? আরমান তাড়াহুড়ো গলায় ফিসফিস করে বলল, আমি তোমাকে আমার লোকেশন পাঠাচ্ছি। কাল সকালে ঘুম থেকে উঠে আমার নাম্বারে কল করবে। যদি দেখো ফোন বন্ধ পাচ্ছ তবে লোকজন নিয়ে এখানে চলে এসো। মানে বলতে চাইছি পুলিশ নিয়ে। আমার খোঁজ না পেলে এখানে চলে আসবে ঠিক সময়ে, না হলে কিন্তু মারাও পড়তে পারি। মুহূর্তের মাঝে মহিন হোসেনের চোখ থেকে ঘুম উড়ে গেল। শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসে আতঙ্কিত গলায় আরমানকে উদ্দেশ্য করে বললেন, কোথায় গিয়েছিস তুই? বললাম তো লোকেশন পাঠাচ্ছি তোমায়। শুধু ঠিকানা জেনে আমি কি করব? কোথায় গিয়েছিস, কার সাথে গিয়েছিস, কি কাজে গিয়েছিস সেসব আমায় ডিটেলসে বল। সঙ্গে কেউ আছে নাকি একা গিয়েছিস? আরও আছে। তুই একটা মেয়েকে নিয়ে এত রিস্কি জায়গায় গিয়েছিস কোন আকলে? মেয়েটার সেফটির দায়িত্ব কে নেবে? ওর সেফটির দায়িত্ব আমার, আর আমার সেফটির দায়িত্ব তোমায় দিলাম। এত কথা বলার সময় নেই, যা বললাম মনে রেখো। আর এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। মহিন হোসেন তেতে উঠে ঝাঝালো গলায় বললেন, এমন একটা সংবাদ দিয়ে ঘুমোতে বলছিস? বেয়াদব কোথাকার! আমাকে ঠিক করে বল তাওসিফ, কোনো বিপদের মাঝে পড়িসনি তো? আমি কি এখনই যাব? না হলে ওখানকার থানায় কল করি? এখনো এমন কিছু হয়নি কাকা যে এমপি মন্ত্রীকে ডাকতে হবে। যা বললাম শুধু সেটুকু করো। ফজরের সময়ই ফোন দিও। বেশি দেরি করলে আবার সমস্যা আছে। জানাজার সময় খোঁজ নিয়ে আর কি করবে তাই না? রাখছি। এখন আর কল করলেও রিসিভ করব না। সুতরাং কল দিয়ে লাভ নেই, চুপচাপ ঘুমিয়ে পড়ো। কথাটা বলে আরমান ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে আবার পকেটে ঢুকিয়ে রাখল। আরমান ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল আরজু ভ্রু কুচকে তাকিয়ে আছে। মাথামুখ সবকিছু পেঁচিয়ে নিয়েছে, ওড়না দিয়ে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। কি ভয়ঙ্কর লাগছে চোখ দুটো দেখতে। দৃষ্টিটা ভীষণ ধারালো। অদ্ভুত সুন্দর লাগছে আরজুর চোখ দুটো। মুগ্ধ না হওয়ার কোনো কারণই নেই। আরমান মহাবিষ্টের ন্যায় বলল, আপনার চোখ দুটো দেখে বারবার একটা লাইনই মনে হয় আমার, আরু চোখ তার চোরাবালি, মন যে পাথর। আপনার চোরাবালির ন্যায় চোখে আমি বারবার ডুবে গেছি, আর আপনার পাথরের মতন হৃদয় ধাক্কা খেয়ে বারবার আঘাত পেয়েছি। তবুও বারবার আমি আপনাকেই ভালোবাসি। আরমানের এত সুন্দর মনমেজাজ কিংবা কথা কোনোটাই আরজুর পছন্দ হলো না। আরমানের কথায় বিন্দুমাত্র পাত্তা না দিয়ে গম্ভীর গলায় বলল, আপনার থেকে ফিরোজ অনেক বেশি সাহসী। ও যদি এভাবে আমাকে আনতে যায় তাহলে এত মানুষকে কল করবে না। ও নিজেই তুলে নিয়ে চলে আসবে। আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ও সন্ত্রাসী। আমি তো আর সন্ত্রাসী না। মারামারি করা ওর স্বভাব, আমার না। রাজনীতিবিদরাও সন্ত্রাসীর থেকে কোন অংশে কম না। অযথা নিজেকে ভালো দেখানোর দরকার নেই। আরমান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ভুলে যাবেন না আপনার মুনতাসির ভাইয়াও রাজনীতি করে। থেমে গেল আরজু। কিছুক্ষণ চুপ থেকে একটা যুক্তি সাজালো। যুক্তি সাজানো শেষে আরমানকে বলল, সবাই হয়তো এমন হয় না। আরমান এবারও হার মেনে নিল। আর কোন যুক্তি তর্কে যেতে চাইল না আরজুর সাথে, কেননা জানে পেরে উঠবে না। আরমান বেশি কিছু বলল মেয়েটা রেগে যেতে পারে। শেষে দেখা গেল হয়তো আর গ্রাম থেকে যেতেই চাইল না। আবারও বাইকটা স্টার্ট দিল। আরজুদের বাড়ির আগে একটা পুকুর পড়ে। এই পুকুর পাড়টার সাথে আরজুর বেশ খারাপ কিছু স্মৃতি জড়িয়ে আছে প্রার্থনাকে কেন্দ্র করে। তবে আজ এই জায়গাটা আরজুর কাজে লাগবে। আরজু জানে এই জায়গাটা নিরিবিলি হওয়ায় মানুষজন আসে না। এমনকি বখাটেরা নেশা করার জন্য এই জায়গায় আসে না। পুকুরের কাছাকাছি আসতেই আরজু আরমানকে বাইকটা থামাতে বলল। বাইক থামাতেই আরজু নেমে গিয়ে আরমানকে উদ্দেশ্য করে বলল, এখান থেকে হেঁটে বাড়ি যেতে আর 2-3 মিনিট মতন লাগবে। বাইক নিয়ে যাওয়ার কোন দরকার নেই। শব্দে অনেকে সজাগ হয়ে যেতে পারে। আর বাইক নিয়ে তো আমাদের বাড়ির উঠোনে প্রবেশ করা অসম্ভব।
কারণ ওখানে শুধু আমাদের আর ফিরোজদের বাড়ি আছে। আমার বাবা যদি জেগে যায় সমস্যা হবে। বাইক এখানেই রেখে যাই। আরমান তাই করল। রাস্তা থেকে নেমে একটু ভেতরের দিকে বাইকটা রাখল। তারপর আরজুর সাথে হাঁটা দিল। আরজু আরমানকে রেখে আগে আগে হাঁটা শুরু করল। চেনা পথঘাট। অপছন্দ হোক তবুও তো ছোটবেলা থেকে অনেকগুলো বছর কাটিয়েছে এখানে, জন্মস্থান আরজুর। তারপরে আবার বুঝতে পারছে আর একটু হাঁটলে আপাকে দেখতে পাবে। আরমানও আটকালো না আরজুকে। একা একাই হাঁটতে দিল। নিজে ধীরে ধীরে পা ফেলে পিছন পিছন এলো। বাড়ির উঠোনে এক কদম রাখতেই আরজু থেমে গেল। খুব ভালোভাবে জায়গাটা দেখে নিল। রাত অনেক হয়ে গেলেও এখানে ফিরোজের ছেলেরা থাকে। অনেক রাত অবধি সবাই বসে থেকে নেশা করে। কাজ নেই তো আর। তবে আজ কেউ নেই। ফিরোজ হাসপাতালে জন্যই বোধহয় কেউ নেই। আরজু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আরমানকে ফিসফিস করে বলল, কেউ নেই। চুপচাপ আমার পিছন পিছন আসুন। আস্তে ধীরে হাঁটবেন, শব্দ যেন না হয়। আমার বাবাও কিন্তু সন্ত্রাসী শ্রেণীর, ধরে ফেলবে। আরমান চমকে উঠে বলল, আপনি সন্ত্রাসীর মেয়ে? ভয় পেলেন নাকি? না, অবাক হলাম। ভয় পাওয়ার দরকার নেই, অবাক হওয়ারও দরকার নেই। যদি পছন্দ না হয় এখান থেকে যাওয়ার পর ছেড়ে দেবেন আমায়। আমি এমন স্বভাবের না যে জোর করে আপনার গলায় ঝুলে পড়ব। আবার এমনও না যে আপনি রাখতে চাইলেই থেকে যাব। যদি আপনি রাখতে চান এবং যদি আমার থাকতে ইচ্ছে করে তবেই আমি থাকব। এখন কথা না বলে আমার পিছন পিছন আসুন। দুটো বাড়ি পাশাপাশি, দেখতেও প্রায় একই রকম। আরজু নিজের বাড়ির দিকে না গিয়ে সোজা গেল ফিরোজের বাড়ির দিকে। কে জানে কত বছর পরে ফিরোজের বাড়ির দরজায় পা রাখল। এই বাড়িটা দেখলেই তো ঘৃণা হয়। কেননা এই বাড়িতে থাকে আরজুর সবথেকে অপছন্দের দুজন মানুষ। দরজার সামনে আসতেই আরজুর হৃদস্পন্দনের গতি বেড়ে গেল। কাপা কাপা হাতে কলিং বেল বাজালো। 2-3 বার বাজিয়ে থেমে গেল। রাত অনেক হয়েছে। ঘুম থেকে উঠে এসে দরজা খুলতেও তো একটু সময় লাগবে। 5 মিনিট হয়ে গেল তাও কেউ দরজা খুলল না। আরমান আরজুর কানের কাছে ফিসফিস করে বলল, আরু ঠিক বাড়িতে এসেছি তো? আবার এমন যেন না হয় ফিরোজ এসে দরজা খুলে দিল। আরজু বেশ স্বাভাবিক গলায় বলল, খুললে সমস্যা কি? অনেক রাত হয়ে গেছে, এখন থাকলে ও বাড়িতে একাই থাকবে। আর এমনিতেও ও আমাকে মারবে না। মারলে আপনাকেই মারবে। তাও যদি খুব বেশি বাড়াবাড়ি করে ওকেই মেরে দেব। সন্ত্রাসীর মেয়ে তো আমি। খুব একটা অসুবিধা হবে না। এমন গা ছমছমে পরিবেশে এই কথাটা কি না বললেই হতো না? আরমানের মতন রাজনীতিবিদেরও এ মেয়ের কথা শুনে ঘাম ছুটে যায়। সারাদিন শুধু খুনোখুনির কথা। অবশ্য যেহেতু সন্ত্রাসীর মেয়ে রক্তই তো ভয়ঙ্কর। আজ আরমান খুব ভালোভাবে বুঝতে পারছে আরজুর এত খুনোখুনির কথা বলার কারণ। আরমানের এসব ভাবনার মাঝে দরজার ওপর পাশ থেকে একটা মেয়েলি গম্ভীর স্বর ভেসে এলো। কে? কণ্ঠটা চিনতে পারল আরজু। এটা প্রার্থনার কণ্ঠ না, ওর মায়ের কণ্ঠ। আজ মায়ের কণ্ঠটা শুনেও ভালো লাগলো। আরজু নিজের পরিচয় বলতে যাবে তার আগেই অপর পাশ থেকে আবারও নাসিমার কণ্ঠস্বর ভেসে এলো। কি ভেবেছিস ফিরোজ বাড়িতে নেই আর তোরা যা ইচ্ছে তাই করবি? প্রার্থনা একা বাড়িতে আছে এই সুযোগ নিবি? ভুল দিনে এসেছিস। ফিরোজ অসুস্থ হতে পারে তবে ও বাড়িতেই আছে। খোঁজ পেলে সবকটাকে শেষ করবে। আরমান চমকে উঠল। এখানে সবাই খুনোখুনির কথা বলে কেন এত ভয়ঙ্কর একটা পরিবেশে চলে এসেছে আরমান। তার ওপর আবার বলছে ফিরোজ নাকি বাড়িতে আছে। ভুল করে ফেলল আরমান বোধহয় এখানে এসে। এতটা রিস্ক নেওয়া উচিত হয়নি। নিজের জীবনের থেকেও বেশি ভয় আরজুকে নিয়ে। আরজুকে তো কথা দিয়েছে যে আবার ঠিকভাবে ঢাকায় ফিরিয়ে নিয়ে যাবে। তবে আরমান কি পারবে কথাটা রাখতে? এদিকে মহিন হোসেন কেউ বলেছে সকালে ফোন দিতে। কিন্তু আরমানের তো মনে হচ্ছে ততক্ষণে আরমানের খেল খতম হয়ে যাবে। আরমান যতই সাহসী হোক না কেন এটা ফিরোজের এলাকা।
এখানে ফিরোজের কথাই চলবে, আরমানের একা পেরে ওঠা সম্ভব না। ফিরোজ যেমন ঢাকায় গিয়ে গরম দেখাতে পারত না, ঠিক তেমনি আরমান ফিরোজের এলাকায় এসে ওকে গরম দেখাতে পারবে না। তাড়াহুড়ো করে পকেট থেকে ফোনটা বের করতে করতে বলল, আমরা তো ফেঁসে গেলাম পাগলি, আজ বোধহয় আপনার হাতে একটা খুন হয়েই যাবে। আরও ভয় পাবেন না, আমি কাকাকে ফোন করছি, এখানকার থানায় ফোন করে দিল, ওরা চলে আসবে। আরজু তাড়াহুড়ো করে আরমানের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বিরক্তিকর গলায় বলল, কিচ্ছু বোঝেন না আপনি, ফিরোজ নেই বাড়িতে। মা ভয় দেখালো শুধু। এই বুদ্ধি নিয়ে রাজনীতিতে নেমেছেন, আবার ফিরোজকে হুমকি দেন? ও তো আপনাকে ধরবে আর আছাড় মারবে। অপমানিত হলো আরমান, গম্ভীর গলায় বলার চেষ্টা করল, আমি তো আর সন্ত্রাসী না, আপনারা সবাই শুধু খুনোখুনির কথা বলেন। আমি একটা স্বাভাবিক পরিবেশ থেকে এসেছি। হয়েছে, চুপ করুন, বাড়তি একটা কথাও বলবেন না। আরজু দরজার অপর পাশে দাঁড়ানো নাসিমাকে উদ্দেশ্য করে বলল, আমি আরজু। দরজার ওপর পাশে দাঁড়ানো নাসিমা আর প্রার্থনা দুজনেই থমকে গেল। আরজু এসেছে কথাটা বিশ্বাসযোগ্য না, তবে কণ্ঠটা তো আর ভুল না। দুজনেই তো পরিষ্কার বুঝতে পারল যে এটা আরজুরই কণ্ঠ। নাসিমা তাড়াহুড়ো করে দরজাটা খুলে দিল। ভুল শোনেননি, সামনে আরজুই দাঁড়িয়ে আছে, শুধু চোখ দুটো বের হয়ে আছে, বাকি মুখ সম্পূর্ণ ঢাকা। আরজুর চোখ দুটো দেখেই নাসিমা চিনতে পারলেন নিজের মেয়েকে। আরজুর দৃষ্টিতে সবসময় একটা অদ্ভুত তেজ থাকে, একটা দৃঢ় ভাব থাকে। বেশ অদ্ভুত লাগে নাসিমার কাছে আরজুর চোখ দুটো। আরজু দেখল নিজের মাকে, তবে একবার জিজ্ঞেস করতে পারল না কেমন আছে। দৃষ্টি গেল সরাসরি নাসিমার পিছনে দাঁড়ানো প্রার্থনার দিকে, যে ছল ছল চোখে আরজুর দিকে তাকিয়ে আছে। আরজু এক মুহূর্ত দেরি না করে নাসিমাকে পাশ কাটিয়ে সোজা গিয়ে প্রার্থনাকে দুহাতে জড়িয়ে ধরল। নাসিমা বোধহয় ভেবেছিলেন ওনাকে জড়িয়ে ধরবে আরজু, হাতটাও একটু বাড়িয়েছিলেন, তবে ওনার ধারণা ভুল। খুব তাড়াতাড়ি নাসিমা নিজেকে স্বাভাবিক করলেন। দরজাটা বন্ধ করতে ধরলেন, তখনই নজরে পড়ল আরমানকে। চেনেন না আরমানকে, তাই বুঝতে পারলেন না এই ছেলেটা আরজুর সাথে এসেছে নাকি আবার ফিরোজের লোক। শরীরের পোশাক আশাক, ভাবভঙ্গি দেখতে তো বেশ ভদ্রই লাগছে, ফিরোজের লোক হওয়ার কথা না। তবুও সন্দেহী গলায় বলল, তুমি আরজুর সাথে এসেছ? আরমান বাকশক্তি হারিয়ে ফেলেছে, কথা বলার মতন অবস্থা নেই। তার কারণ হলো নাসিমার হাতে থাকা কাটারি আর তার ঠিক পিছনে প্রার্থনার হাতে থাকা বটি। আরমানের বারবার শুধু একটা কথাই মনে হচ্ছে, কোথায় চলে এলো আরমান? এই জায়গাটা তো সুস্থ না, এখানকার সবাই বোধহয় খুনি। একবার মনে হলো জেলখানার ভিতরে চলে এলো কি আরমান? তবে ওখানে তো কয়েদিদের হাতে এমন ভয়ানক অস্ত্র থাকে না। ভাগ্যিস আরজু দরজার সামনে দাঁড়িয়ে ছিল, নয়তো এরা তো আরমানকে চিনতে না পেরে একটা কোপ মেরাই দিত। এদিকে আরমানের থেকে কোন উত্তর না পেয়ে নাসিমা পুনরায় বলে উঠলেন, তুমি আরজুর সাথে এসেছ নাকি ফিরোজের লোক? আরমানের ধান ভাঙল, ব্যস্ত গলায় বলল, আমি আরুর সাথে এসেছি। তাড়াতাড়ি ভিতরে এসো, দরজা বন্ধ করতে হবে। আরমান বাধ্য ছেলের মতন তাড়াতাড়ি ভিতরে এলো। নাসিমা দরজাটা বন্ধ করে দিল। এরপরে তিনি একে একে বাড়ির সব জানালা বন্ধ করে দিল। বারান্দার দরজাগুলোও বন্ধ করলেন, অন্যান্য সব রুমের দরজাগুলো বন্ধ করলেন, যেন শব্দ কোনোমতেই বাইরে যাওয়ার সুযোগ না পায়। ফিরে এসে আরজু আর প্রার্থনা দুজনকে উদ্দেশ্য করেই গম্ভীর গলায় বলল, আস্তে কাঁদো, কেউ টের পেয়ে গেলে আর কখনো কাঁদার সুযোগ পাবে না। প্রার্থনা থামল, তবে আরজু থামল না। এমন শক্ত করে প্রার্থনাকে জড়িয়ে ধরেছে যেন মনে হচ্ছে আর ছাড়বেই না। হয়তো ছাড়লে আর কখনো জড়িয়ে ধরার সুযোগ পাবে না। নাসিমা একবারে আর চোখে সেদিকে তাকালেন। আফসোস হলো হয়তো ওনার, তবে হয়তো আফসোস করা উচিত না। উনি তো এমনটাই চেয়েছিলেন। উনি ঠিক যেমনভাবে আরজুকে তৈরি করতে চেয়েছিলেন, আরজু তেমনভাবেই নিজেকে গড়ে তুলেছে।
নাসিমার দৃষ্টি পড়ল এবারে আরমানের ওপর। আরমান খেয়াল করল নাসিমার দৃষ্টি আর আরজুর দৃষ্টি প্রায় একই, ধারালো ছুরির মতন। নাসিমা যদি ওড়না দিয়ে মুখটা বেঁধে শুধু চোখটুকু বের করে রাখে তবে আরজু আর ওনার চোখের মাঝে পার্থক্য করা মুশকিল হয়ে পড়বে। আজ আরমান বুঝতে পারল আরজুর চোখ দুটো আসলো ওর মায়ের থেকে পাওয়া। আরমানের এসব ভাবনার মাঝে নাসিমা গম্ভীর গলায় বলে উঠলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতদূর আরজুকে নিয়ে কেন এসেছ? কি স্বার্থ তোমার? এর বিনিময়ে কি চাও ওর থেকে? আরমান বিস্ফোরিত নয়নে নাসিমার দিকে তাকালো। এ যেন পুরো আরজু কথা বলল আরমানের সাথে। সেই একই ধরনের প্রশ্ন, সেই একই গলার স্বর। আর দৃষ্টির কথা না হয় নাই বলল। ওই চোখের দিকে তাকাতেই আরমানের ভয় করছে। নিজেকে বড্ড অসহায় লাগল। এখানকার মেয়ে মানুষই যতটা ভয়ঙ্কর আরমান বোধহয় নিজেও ততটা ভয়ঙ্কর না। আসার সময় সাথে করে মুনতাসিরকে আনলে বোধহয় ভালো হতো। অন্তত ঝাড়ফুঁক করে এদেরকে একটু ঠান্ডা করা যেত। এদিকে প্রত্যেকটা প্রশ্নের প্রেক্ষিতে এমন দীর্ঘ সময় ধরে আরমানের নীরবতা নাসিমার একদমই পছন্দ হল না। এবার একটু ঝাড়ি দিয়ে বলে উঠলেন, কথা বলতে পারো না? আরমানের ধ্যান ভাঙল। তড়িঘড়ি করে নম্র গলায় বলল, আমি তাওসিফ আরমান। আরুকে বিয়ে করব। আরুর ভাষায় আমি ওর পিছন পিছন ঘুরি। নামটা শুনতাই নাসিমার আর বুঝতে বাকি রইল না যে এই ছেলেটার কথাই ফিরোজ বলছিল। সঙ্গে সঙ্গে নাসিমার দৃষ্টি আরও তীক্ষ্ণ হল। যতটুকু সময় পাবেন ততটুকু সময় আরমানকে ভালোভাবে পরখ করে দেখতে হবে। বুঝতে হবে আরজুর সিদ্ধান্ত ভুল না ঠিক। বেশ অনেকক্ষণ পর আরজুর কণ্ঠ পাওয়া গেল। আরমান সেদিকে তাকালো। আরজু ভালো কিরে প্রার্থনাকে দেখে নিল। হাত পা, গলা, গাল, শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়ে আছে। গালে 5 আঙুলের ছাপ বসে গেছে। আরজুর মোটেই কান্না পেলে না, বরং শরীরের রক্ত টকবক করে ফুটে উঠল। রাগে চোখ দুটো লাল টকটকে বর্ণ ধারণ করল। রাগে কটমট করে বলল, ওই কুত্তার বাচ্চা তোমায় মেরেছে তাই না আপা? কোথায় জানোয়ারটা? আমার আপার গায়ে হাত দেওয়ার শাস্তি আজ আমি ওকে দিয়ে তবেই ঢাকা ফিরব। তাতে আমি বাঁচলে বাঁচব, মরলে মরব, আফসোস নেই। তবু ওকে আজ আমি শেষ করবই। নাসিমার মনোযোগ এবার আরমানের উপর থেকে সরে গিয়ে আরজুর উপর পড়ল। গম্ভীর গলায় বলল, এতদিন পর ওকে খুন করার জন্য এসেছ এখানে? আরজু অগ্নি দৃষ্টিতে নাসিমার দিকে তাকিয়ে বলল, তুমি তো এখানে ছিলে, তুমি কি করেছ? তুমি থাকতে ওরা কোন সাহসে আপার গায়ে হাত দেয়? আমি না হয় বেয়াদব, অসভ্য, আমাকে ভালোবাসা যায় না, কিন্তু আপা তো তোমাদের বাধ্য মেয়ে, তোমাদের সম্মানের জন্য বুড়োটাকে বিয়ে করে নিল, তবে ওকে বাঁচাওনি কেন? ওকে না বাঁচালে এখন এসে আপাকে জড়িয়ে ধরতে পারতে না। আপার কবরের উপর গিয়ে কাঁদতে হতো। মরার আর বাকি কি আছে? লাশ আর জীবন্ত মানুষের মাঝে পার্থক্য করতে শেখো আরজু। মানুষটা আজ জীবিত আছে জন্য ওকে জড়িয়ে ধরে তুমিও কাঁদতে পারছো, ও কাঁদতে পারছে তোমায় দেখে। যদি লাশকে দেখতে তবে তুমিও পাথর হয়ে যেতে। আরজু মৃদু ব্যঙ্গাত্মক গলায় বলল, তোমার হঠাৎ এতটুকু দয়া হওয়ার কারণ কি জানতে পারি মা? কখনো তো বাঁচাওনি আমাদেরকে, তবে শেষবার আমাকেও বাঁচিয়ে দিল, আবার আপাকেও বাঁচাচ্ছ কেন? কোন স্বার্থ আছে কি? এতক্ষণে তো আরমান বুঝে গেছে যে নাসিমা আরজুর মা, তবে আশ্চর্য হচ্ছে এদের দুজনের কথাবার্তা দেখে। মানে এমনভাবে কথা বলছে যেন জনম জনমের শত্রু। প্রার্থনাকে দেখে বুঝতে বাকি নেই মেয়েটা নিতান্তই সহজ, সরল, কোমল। আরজু যে ওকে ভালোবাসে সেটাও জানে আরমান। তবে এতদিন পর দেখা হলো, মায়ের সাথে এভাবে কথা বলবে কেন? একটু ভালো করে কথা বলাই যায়। আরমান আগ বাড়িয়ে আরজুকে উদ্দেশ্য করে বলল, আরু রাগটা একটু কমান। ফিরোজের রাগ মায়ের উপর দেখাচ্ছেন কেন? আপাকে জড়িয়ে ধরলেন, মাকে তো জড়িয়ে ধরলেন না। আরমানের কথাটা শুনে আরজু আর নাসিমা দুইজনের বুকের ভেতরটাই যেন মোচড় দিয়ে উঠল। ইচ্ছে তো দুজনেরই করছে জড়িয়ে ধরতে, তবে কোথাও একটা যে ওদের সম্পর্কের মাঝে এক বিশাল বড় দেয়াল আছে।
যার জন্য কেই কাউকে জড়িয়ে ধরতে পারছে না। পরিবেশটা হঠাৎ করে কেমন থমথমে হয়ে উঠল। গুমোট ভাবটা কাটল প্রার্থনার উদ্বিগ্ন কণ্ঠে। তুই এখানে কেন এসেছিস আরু? ভাবতে পারছিস যদি একবার ফিরোজ ভাই জেনে যায় তবে কি হবে? ফিরতে পারবি না তুই ঢাকায়। আরজু ইশারায় আরমানকে দেখিয়ে বলল। আরমান আছে তো? উনি আমায় কথা দিয়েছেন যে আমাকে আবার ঠিকভাবে ঢাকায় ফিরিয়ে নিয়ে যাবে। আরজুর আরমানের প্রতি এত ভরসা দেখে আরমান, নাসিমা, প্রার্থনা তিনজনেই অবাক হল। তবে এতক্ষণে নাসিমা এতটুকু নিশ্চিত হলেন যে ছেলেটাকে ভরসা করা যায়, যেহেতু আরজু ভরসা করছে। কেননা উনি আরজুকে এমন শিক্ষাই দেননি যে খুব সহজে কাউকে বিশ্বাস করে নেবে। অবাক হল প্রার্থনাও কোন একজন ছেলের প্রতি আরজুর এত গভীর বিশ্বাস দেখে। সেই সাথে অবাক হল আরমান নিজেও। আরজু ওকে এতটা বিশ্বাস করে সেটা আরমান নিজেও জানত না। আরজু এবার হাস্যোজ্জ্বল গলায় আরমানের সাথে পরিচয় করিয়ে দিল। আরমান, এটা হলো আমার আপা প্রার্থনা। আরমান আলতো হেসে প্রার্থনাকে সালাম দিয়ে বলল। ভালো আছেন আপা? আরজু গম্ভীর গলায় বলল। আমার আপা বুড়ি না। আপনার ছোট হতে পারে, আবার আপনার সমবয়সীও হতে পারে। এমনভাবে কথা বলছেন যেন আমার আপার অনেক বয়স। বয়সে না হোক আরু সম্পর্কে তো উনি বড়। আপনার বড় আপা মানে আমারও বড় আপা। আরজু আর কিছু বলল না। আরমান এবারে নাসিমাকে উদ্দেশ্য করে বলল। আসসালামু আলাইকুম আন্টি। আসলো প্রথমে পরিবেশটা এমন ছিল যে সালাম দেওয়ার কথা মনে ছিল না। আপনার হাতে কাটারিটা দেখে আমার গলা শুকিয়ে গিয়েছিল। নাসিমা ব্যঙ্গাত্মক গলায় বলল। এই সাহস নিয়ে এই গ্রামে পা রেখেছ? ফিরোজের মুখোমুখি হবে কি করে? আরমান আলতো হেসে বলল। সেই সক্ষমতা আছে জন্যই নিশ্চয় এখানে এসেছি। ফিরোজের মতন মানুষ মেরে হাত নোংরা করার স্বভাব আমার নেই। আসলো রাজনীতি করি তো বুদ্ধি খাটিয়ে চলতে হয়। আমার এক ডাকে এমন কিছু মানুষ সাড়া দেবে যাদের দেখলে ফিরোজ পালাতে বাধ্য। এগুলো তো অন্যের ক্ষমতার বড়াই করছো। নিজে কি পারো? আমাকেও কি আপনি ফিরোজের মতন ছুরি বন্দুক হাতে নিতে বলছেন আন্টি? তবে তো সন্ত্রাসী আর রাজনীতিবিদের মাঝে পার্থক্য থাকল না। আর আমার ক্ষমতা আছে জন্যই অন্যরা আমার কথায় সাড়া দেবে। নাসিমা একটু হলেও শান্তি পেলেন। ছেলেটাকে দেখতে সহজ সরল মনে হলেও আসলো তেমন না। আরও টুকটাক কিছু কথাবার্তা বলে আরজু প্রার্থনাকে নিয়ে গিয়ে সোফায় বসল। অনেক কিছু বলার আছে। নাসিমা দুই বোনের দিকে তাকিয়ে থাকলেন। আরজু কি সুন্দর মন খুলে গল্প করছে প্রার্থনার সাথে। কি কি বলছে কে জানে। আরজুর সাথে নাসিমার এমন সম্পর্ক কখনোই ছিল না। কোন মেয়ের সাথেই তার এমন সম্পর্ক নেই। তবে আজ হঠাৎ করে একটু আফসোস হলো তার। মনে হলো আরজুকে বোধহয় এতটা কঠিন না বানালেও পারতেন। আরমান কিছুক্ষণ নাসিমাকে খেয়াল করল। বুঝতে পারল যে ওনার বোধহয় একটু আফসোস হচ্ছে। এর আগে আরজুর থেকে যতটুকু শুনেছিল তাতে তো বুঝতে পেরেছিল মা বাবার সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই আরজুর। এক ভালো সম্পর্কই আপার সাথে। আরুর কিন্তু আপনাকে নিয়ে অনেক অভিযোগ আছে আন্টি। এই অভিযোগগুলোর জন্য চেয়েও আপনাকে ভালোবাসতে পারে না। হঠাৎ করে কথাগুলো বলায় নাসিমা চমকে উঠল। বেশ স্বাভাবিক দৃষ্টিতে আরমানের দিকে তাকিয়ে বলল। জানি আমি সব। আমার মেয়ে, আমি ওকে বড় করে তুলেছি। ওর প্রত্যেকটা স্বভাব সম্পর্কে আমি অবগত। কেন এমন করে তৈরি করলেন যে আপনাকে অপছন্দ করে? কি এমন কারণ যে নিজের মেয়ের কাছে খারাপ সেজেছেন? শেষের প্রশ্নে নাসিমা কিঞ্চিত চমকাল। এই ছেলেটা কি করে বুঝল যে নাসিমা ইচ্ছে করে আরজুর কাছে খারাপ হয়েছে? আরজু নিজেও তো এটা বোঝে না। ভ্রু কুঁচকে বলল। তুমি কি করে বুঝলে? আপনার দৃষ্টিতে থাকা আফসোস দেখে। মা তার মেয়েকে ভালোবাসবে না এটা কি হতে পারে? তবে আমার কৌতূহল হচ্ছে একটা বিষয় জানার জন্য, আপনার কি এমন অপারগতা ছিল যে নিজের মেয়ের শত্রু হয়ে উঠতে হয়েছে? অপারগতা ছিল না, কোন স্বেচ্ছায় এমনটা করেছি।
ছোটবেলায় প্রার্থনাকে অনেক ভালোবাসা দিয়েছি, সেজন্য ও কোমল হয়েছে। তবে আমি চাইনি আরজু কোমল হোক। আমি ওর হৃদয়টাকে বরাবরই পাথরের মতন শক্ত বানাতে চেয়েছি। আমি জানতাম ও যদি আমার থেকে বিন্দুমাত্র ভালোবাসা কিংবা সহানুভূতি পায় তবে ও প্রার্থনার মতন কোমল হবে যাবে। ওর জীবনটাও নষ্ট হয়ে যাবে। আরমান জোরপূর্বক হেসে বলল, তাই বলে এতটা পাথর বানায় কেউ আন্টি? আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। নাসিমা অল্প বিস্তর হেসে বলল, জানি ওর বিশ্বাস অর্জন করা খুব কঠিন কাজ, তবে একবার যদি অর্জন করতে পারো তবে কিন্তু তুমি সফল। আমার মেয়ে খাঁটি সোনা। তবে আর একটা কথা, যদি কখনো ওর বিশ্বাসে বিন্দুমাত্র কোন ফাটল ধরে ও কিন্তু দ্বিতীয়বার আর তোমায় সুযোগ দেবে না। আরমান আত্মবিশ্বাসের সাথে বলল, চিন্তা করবেন না, ফাটল ধরবে না। আরজু ফুপি, তুমি এখানে কি করে এলো? কখন এসেছ? ফারিহার কণ্ঠ পেতেই প্রার্থনা আর নাসিমা চমকে উঠল। সেদিকে তাকাতেই দেখল ফারিহা বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রার্থনা ভয় পেল। ফারিহা যেহেতু জেনে গেছে তার মানে ফিরোজও জেনে যাবে। বাড়িতে যে ফারিহাও আছে সেই কথাটা তো ভুলেই বসেছে। ওর ঘরের দরজাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। তার মধ্যে ফারিহা ফিরোজকে যা ভালোবাসে, ফিরোজ তো জিজ্ঞেস করলেই বলে দেবে মেয়েটা। নাসিমা আর প্রার্থনা দুজনেই উত্তেজিত হয়ে পড়লেন। তবে আরজুর অভিব্যক্তি ভীষণ স্বাভাবিক। আরমানের অভিব্যক্তিও একেবারে স্বাভাবিক। বাড়িতে যে আরও একজন মানুষ উপস্থিত ছিল সেটাই তো সে জানত না। সেজন্য হঠাৎ করে দেখে ভূত দেখার মতন চমকে উঠেছে। প্রার্থনা তাড়াহুড়ো করে ফারিহার কাছে এগিয়ে গিয়ে আদুরে গলায় বলল, মা, ফিরোজ ভাইকে বলিস না এই কথাটা কেমন যে তোর আরজু ফুপি এসেছিল। কোনো মতেই কিন্তু বলবি না, তাহলে খুব সমস্যায় পড়ব। ফারিহা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, কেন? চাচ্চু কি করবে? শুধু তো ফুপিকে বিয়েই করতে চায়। খারাপ তো না আমার চাচ্চু। ফারিহার কথা শুনে আরজু হেসে ফেলল। আরজুর হাসির শব্দ পেতেই সবার মনোযোগ আরজুর দিকে গেল। আরজু ইশারায় ফারিহাকে নিজের কাছে ডাকল। ফারিহা গেল। ফারিহা কাছে আসতেই ওকে জড়িয়ে ধরল আরজু। মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু আদরও করল। তারপর ফারিহাকে নিজের পাশে বসিয়ে বলল, তোর চাচ্চু কেমন সেটা না হয় আমি নাই বললাম। দুদিন পর তুই আরো বড় হবি, তোর বুদ্ধি আরো বাড়বে, তখন ঠিকই বুঝে যাবি সব। তুই বুঝতে পারবি যে তোর শরীরে জানোয়ারের রক্ত বইছে। তুই বুঝতে পারবি তুই জঙ্গলের মাঝে থাকিস, যেখানে সারাদিন রাত হিংস্র প্রাণীরা ঘুরে বেড়ায়। তবে এটা ঠিক, তোর চাচ্চুর জন্যই কেউ তোর দিকে হাত বাড়াতে পারে না। তবে খারাপ বলছো কেন আমার চাচ্চুকে? আরজু তাচ্ছিল্য হেসে বলল, কেননা আমার কাছে তোর চাচ্চু নিজেই একটা জানোয়ার যে আমার দিকে হাত বাড়ায় বারবার। আর তোর বাবা হলো আরেকটা জানোয়ার যে আমার আপার দিকে হাত বাড়িয়েছে। তোর শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে তোর বাবা আর চাচা দুটোই জানোয়ার। বিস্ময় আরমানের মুখ হা হয়ে গেল। আরজু একবার ভাবলও না যে একটা বাচ্চা মেয়ের সাথে কথা বলছে। অন্তত ওর সামনে ওর বাবা আর চাচাকে না গালি দিলেও বোধহয় হতো। তবে এই মেয়ে তো মিথ্যে বলবে না। সবাইকে সবার সত্যিটা জানাতেই হবে। ফারিহা এবারে চুপ করে গেল। আর কিছু বলতে পারল না। কিছুক্ষণ চুপ থাকার পর আরজু নিজেই আবার ফারিহাকে বলে উঠল, তুই চাইলে তোর চাচ্চুকে বলে দিতেই পারিস যে আমি এখানে এসেছিলাম। যদিও ততক্ষণে আমি ওর নাগালের মাঝে থাকব না। তবে একটা কথা মা, ওরা হয়তো আপার উপর আবার অত্যাচার করবে। ফারিহা মুখ ভার করে বলল, চিন্তা করো না, বলবো না। হঠাৎ করে ফারিহার চোখ পড়ল আরমানের ওপর। চিনতে পারল ফারিহা। আঙ্গুলের ইশারায় আরমানকে দেখিয়ে আরজুকে উদ্দেশ্য করে বলল, কিন্তু এই লোকটা তো বলে দেবে চাচ্চুকে। এনাকে কেন রেখেছ? উনি তো চাচ্চুর বন্ধু। আরমান কেঁপে উঠল ভয়। কোন দিকে না তাকিয়ে সরাসরি তাকালো আরজুর দিকে। আরমান তৎক্ষণাৎ বলে উঠল, আরু এখন আর আমি ওর বন্ধু নেই, আগে ছিলাম বন্ধু।
আরমানের কথাটা ফারিহার ঠিক বিশ্বাস হলো না। জোর গলায় বলল, না ফুপি, উনি চাচ্চুর বন্ধু। আমি চাচ্চুর ফোনে ওনার ছবি দেখেছি। চাচ্চু আমাকে বলেছিল ওনার কথা যে উনি নাকি ঢাকায় থাকা চাচ্চুর একমাত্র বন্ধু। অনেক ভালো সম্পর্ক। আরজু কপাল কুঁচকে আরমানকে উদ্দেশ্য করে বলল, ছবিও তুলেছেন ওর সাথে? আরমান একটু মনে করার চেষ্টা করে বলল, বোধহয় তুলেছিলাম, আমার ঠিক মনে নেই। আমি তুলিনি, ও তুলেছিল, তাও জোর করে। আমার দোষ নেই। আরজু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভালো। আরমানের আর বুঝতে বাকি রইল না যে আরজু রেগে গেছে কিংবা হয়তো মন খারাপ করল। তাড়াহুড়ো করে আরজুর দিকে এগিয়ে গিয়ে অপরাধী গলায় বলল, আরও ভুল হয়ে গিয়েছে তো। আর তুলব না ছবি ওর সাথে। এখন কি আর ওর সাথে ছবি তোলার মতন আমার সম্পর্ক আছে বলুন? না, না তুলতেই পারেন ছবি ওর সাথে, বন্ধুত্বও রাখতে পারেন। আমার জন্য তো এত ভালো বন্ধুত্ব নষ্ট করার কোন মানেই হয় না। দুটোকে একসাথে খুন করব। আরমানের কপালে গাঢ় ভাঁজ সৃষ্টি হল। আরজুকে কিছু না বলে পাশে বসা ফারিহাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, তোমার নাম কি? ফারিহা। নাইস নেম। সো ফারিহা, তুমি কেন আমার সাথে এই শত্রুতাটা করছো? আমি কি ক্ষতি করেছি তোমার? তুমি কি জানো তোমার ফুপি এমনিতেই কতটা জটিল মানুষ? কত কষ্টে ওনার বিশ্বাস অর্জন করেছি। তুমি কি জানো এই যে তুমি সন্দেহটা ওনার মনের মাঝে ঢুকিয়ে দিল, এটা ভাঙাতে আমার কতদিন কষ্ট করতে হবে? ফারিহা কাচুমাচু করে বলল, আমি কি করেছি? আমি যা দেখেছি তাই তো বলেছি। চাচ্চুর ফোনে আপনার ছবি ছিল। আরমান আবারও কিছু বলতে চাইল, তবে তার আগেই আরজু ওকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, একটা বাচ্চার সাথে আপনার তর্ক করতে হবে? কোন সেন্স নেই। থেমে গেলে আরমান। অপমানে মুখটা শুকিয়ে গেল। চুপচাপ গিয়ে আবার নিজের পূর্বের জায়গায় দাঁড়িয়ে পড়ল। আরজু সময়টা দেখে নিয়ে বলল, এখন আমাদের যাওয়া উচিত আরমান। আরমান ঘড়িতে সময় দেখল একবার। 2:30 বাজে। আর একটু সময় বোধহয় থাকা যাবে, সমস্যা হবে না। আরজুকে উদ্দেশ্য করে বলল, আর 1-1.5 ঘন্টা থাকতে পারবো, সমস্যা হবে না। এতক্ষণে প্রার্থনার মনে হলো ওদেরকে কিছু খেতে দেওয়া উচিত। এই মাঝরাতে এসেছে, কে জানে রাতে কোন কিছু খেয়েছে কিনা। আরও খেয়ে এসেছিস তোরা? আমি ভাত দেই। আরজু আরমানের দিকে তাকিয়ে বলল, খাবেন কিছু আপনি? আরমান সরাসরি প্রার্থনাকে উদ্দেশ্য করে বলল, আপা ভাত খাবো না, তবে 1 কাপ চা দেওয়া যাবে? এই ঠান্ডার দিনে বাইকে আসতে আসতে জমে গিয়েছি। তার মধ্যে কথায় কথায় আপনার বোনের এমন খুনোখুনি করার স্বভাব, আবার এখানে এসে আপনাদের হাতের কাটারি আর বটি। আমার না অবস্থাটা খারাপ হয়ে গিয়েছে। একটু চা খেলে যদি ঠিক হয়। প্রার্থনা আলতে হেসে বলল, এক্ষুনি আনছি। প্রার্থনা যেতে ধরলে আরজু ডেকে উঠে বলল, আপা পানি গরম করার দরকার নেই। ঠান্ডা পানির মাঝে একটু চিনি আর চা পাতা গুলিয়ে নিয়ে এসো। এমনিতেও তুমি চা বানিয়ে আনলে উনি শরবত বানিয়েই খাবে, সেটাকে অযথা কষ্ট করার দরকার নেই। প্রার্থনা হেসে উঠে পাশে ফারিহাকে দেখিয়ে বলল, বুদ্ধিটা খারাপ না। আমার মাঝে মাঝে ফারিহার জন্য এভাবে চা বানাতে ইচ্ছে করে। ছোট মানুষ তাও চা খাবে ঠিকই, তবে গরম না, একদম ঠান্ডা শরবত বানিয়ে খাবে। যে কোনো খাবারই ঠান্ডা না হলে খায় না। যাই হোক, আপনাদের দুজনের জন্য শরবত আর আমাদের জন্য চা বানিয়ে আনছি। নাসিমা আর আরমান বাদে বাকি 3 জনই হাসল। আরমান হাসল না নিজের অপমানের জন্য, তবে নাসিমা কেন হাসল না তা কে জানে। আপা তুমি চলো না আমার সাথে, কেউ টের পাবে না, ধরতেও পারবে না কেউ। চলো না আপা। সমানে আরজু এই দুটো লাইনই বলে যাচ্ছে আর প্রার্থনা সমানে না করেই যাচ্ছে। এক পর্যায়ে গিয়ে আরজু রেগে গেল। রাগান্বিত গলায় বলল, তুমি না গেলে আমিও আর যাব না এখান থেকে। এখানেই থেকে যাব। আসুক ওই ফিরোজ, দেখি ও কি করে।
প্রার্থনা আরজুর গালে হাত রেখে আদুরে গলায় বলল, আমার জীবনে আর নতুন করে কিছু শুরু হওয়ার নেই আরও। আমার নতুন করে কোন কিছু শুরু করার ইচ্ছেও নেই। তবে আমি এখান থেকে চলে গেলে ফারিহা একা হয়ে যাবে, মা একা হয়ে যাবে। যেখানে নতুন করে আর কিছু শুরু হওয়ারই নেই, তবে অযথা এই দুটো মানুষকে ফেলে রেখে যাই কি করে বলতো? আরজুর পাশে দাঁড়ানো আরমান এবারে প্রার্থনাকে উদ্দেশ্য করে বলল, তো সবাই চলুন, এখানে থাকার তো কোন দরকার দেখছি না। আরমানের কথায় সায় জানিয়ে আরজু বলল, হ্যাঁ আপা, চলো সবাইকে নিয়ে যাব। ওখানে গিয়ে সবাই মিলে কিছু না কিছু একটা ঠিক করে নেব। আর একবার এখান থেকে বেরোতে পারলে ফিরোজ আর কিছুই করতে পারবে না। চুপ কর আরু, একেই তো তুই আমার কথা না শুনে এসেছি সেখানে। এর জন্য আমি কিন্তু রেগে আছি। এখন এসব কথা থাক, তোরা চলে যা। কখন কোথায় থেকে ফিরোজের লোক দেখে ফেলবে বুঝতেও পারবো না। আরজু অনেক জোরাজুরি করল, তবে প্রার্থনা কোনো মতেই রাজি হল না। শেষে আরজুরা যাওয়ার জন্য উদ্যত হল। আরজু যাওয়ার জন্য পা বাড়াতেই আরমান ওর হাত টেনে ধরল। আরজু কারণ বুঝতে পারল না। হা করে আরমানের মুখের দিকে তাকিয়ে থাকল। আরমান বলে উঠল, আপনার মাকে বলুন, উনি আশা করে আছে যে আপনি ওনাকে বলবেন। একবার তাকিয়ে দেখুন, অস্বস্তিতে আপনার কাছে আসতেও পারছে না, দূরে দাঁড়িয়ে আছে। এতটা কঠিন হওয়াও ঠিক না আরু। আপনার মা আপনাকে ভালোবাসে, হয়তো পরিস্থিতির কারণে দেখাতে পারেনি। আরজু আর চোখে একবার দূরে দাঁড়ানো নাসিমাকে দেখে নিয়ে আরমানকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, দায় শুধু আমার একার না আরমান। উনি তো মা, উনি কি চাইলে এগিয়ে এসে জড়িয়ে ধরতে পারতেন না আমাকে? কই, আপনার মাকে তো বলতে হয়নি আমায় জড়িয়ে ধরার কথা। উনি তো আমায় চেনেন না, তবুও তো আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছিলেন। তবে যে মানুষটা আমাকে জন্ম দিল, আমার নিজের মা, উনি কেন এগিয়ে এসে জড়িয়ে ধরতে পারলেন না? আরমান এবারে নিজেও আদুরে গলায় বলল, এত অভিযোগ রাখতে নেই পাগলি। হয়তো ওনারও কোনো বাধ্যবাধকতা ছিল যার কারণে আপনার সাথে একটু খারাপ আচরণ করেছে। তবে একটা কথা ভেবে দেখবেন, উনি সাহায্য না করলে সেদিন কিন্তু আপনি ঢাকায় ফিরতে পারতেন না। আজও উনি সাহায্য না করলে আমরা আপনার আপার সাথে দেখা করতে পারতাম না। আপনারই তো মা, একবার গিয়ে একটু ভালো করে কথা বলে আসুন। আরজু ঠায় সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। আরমান বুঝল একে দিয়ে কাজ হবে না। নিজেই হাত ধরে টেনে নিয়ে গিয়ে নাসিমার সামনাসামনি দাঁড় করালো। তারপর পিছন থেকে হালকা করে একটু ধাক্কা দিল। আরজু নাসিমার গায়ের উপরে পড়ল। তবে তারপরে আরমানকে নিজ থেকে কিছু করতে হলো না। আরজু নিজেই ধরল। নাসিমার অজান্তেই গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজেও পাল্টা মেয়েকে জড়িয়ে ধরলেন। আরজু কিছু বলল না, কাঁদল না, শুধু জড়িয়ে ধরতে হবে জন্য হয়তো জড়িয়ে ধরে থাকল। তবে কিছুক্ষণ পর নাসিমা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমাকে আমি কঠিন বানিয়েছি জন্যই তুমি টিকে আছো আরজু। আমার থেকে ভালোবাসা পেলে তুমি অল্প আঘাতেই দুর্বল হয়ে যেতে। তোমাকে এভাবে গড়ে তুলতে যেমন তোমায় কষ্ট করতে হয়েছে, ঠিক তেমনি আমাকেও অনেক কষ্ট করতে হয়েছে। তোমাকে জন্ম দেওয়া আমার জন্য একটা লড়াই ছিল, ঠিক তেমনি তোমাকে বড় করে তোলাও আমার জন্য লড়াই ছিল। আর এত লড়াইয়ের মাঝে থাকতে থাকতেই এখন তুমি নিজে লড়াই করতে শিখে গেছো। তোমার মা হিসেবে আমি গর্বিত আরজু। আরজুর এবারও কান্না পেল না। তবে কি যেন একটা ভেবে নাসিমাকে উদ্দেশ্য করে বলল, পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পেলে আপার সাথে তোমাকে নিয়ে যাব। আরও কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল নাসিমার গাল বেয়ে। আরজু নাসিমাকে ছেড়ে দিয়ে একটু ব্যঙ্গাত্মক গলাতে বলল, তোমার কুলাঙ্গার ছেলে কোথায়? আর আমার জন্মদাতা বাপের কি খবর? নাসিমা মলিন হেসে বলল, ওদের এখনো তো খারাপ থাকার সময় আসেনি। আর কোন কথা বলল না আরজু। আরমানের কাছে এসে বলল, একটু দূরে জানত, আপাকে কিছু বলার আছে। একদম আড়ি পেতে শোনার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি আপনার সাথে ঢাকা ফিরব না বলে দিলাম। আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শুনবো না রে পাগলি, শুনবো না।
কথাটা বলে আরমান একটু দূরে গিয়ে দাঁড়ালো। আরজু প্রার্থনার কাছাকাছি এসে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, এই লোকটাকে তোমার ভালো লেগেছে আপা? প্রার্থনা হাস্যোজ্জ্বল গলায় বলল, হ্যাঁ, খারাপ লাগার তো কোনো কারণ নেই। যে কোনোদিন বিয়ে করে নেব আরমানকে। হয়তো তোমায় খবর দিতে পারবো না আপা, হয়তো আমার বিয়েতে তুমি থাকবেও না। দোয়া করো আপা যেন অন্তত আমার সংসারটা সুখের হয়। যে কোনো দিন, যে কোনো সময় ওনাকে বিয়ে করে নেব। ভোরের আলো ফুটে গেছে, চারিদিক তখনও কুয়াশায় ঢাকা, ঠান্ডা আবহাওয়া। অপূর্ব সুন্দর লাগছে সবকিছু দেখতে। এর মাঝে বাইকে ভ্রমণটা যেন আরো বেশি রোমাঞ্চকর লাগছে আরজুর কাছে। যাওয়ার সময় একটা জায়গা দেখে গেছিল, হাইওয়ের ধারে একটা ফাঁকা জায়গা। আশেপাশে কোন বাড়িঘর নেই। ল্যাম্পপোস্টের আলোয় রাতে জায়গাটা দেখতে বেশ সুন্দর লেগেছিল। রাস্তার ধার দিয়ে সারি সারি গাছ লাগানো। বেশ ভালো লেগেছিল জায়গাটা। শান্তিপূর্ণ একটা জায়গা মনে হয়েছিল। ফেরার পথে সেই রাস্তায় আসতেই আরমানকে বাইক থামাতে বলল। একদম হুড়মুড়িয়ে তাড়াহুড়ো গলায় বলল। আরমানও তেমনি হুড়মুড়িয়ে বাইকটা থামিয়ে চিন্তিত গলায় বলল, কি হলো আরু? আরজু বাইক থেকে নেমে থমথমে গলায় আরমানকে উদ্দেশ্য করে বলল, অনেক তো বাইকের তেল নষ্ট করলাম, চলুন এবার একটু তেল বাঁচাই। একটু হাঁটুন। জমিদারের নাতির মতো সারাদিন বাইকে করে ঘোরার স্বভাব ছাড়ুন। বললই তো নামি। এত অপমান করার কি আছে? পেয়েছিলেন এক আমার মতন সহজ সরল মানুষ, এজন্য এত অপমান করতে পারলেন। আপনার মুনতাসির ভাইয়াও এত অপমান সহ্য করবে না। আরজু একটু হাসল, মনে মনে বলল, সেজন্যই তো আপনি সবার থেকে আলাদা আরমান। আর সেজন্যই আমার মনে আপনার জায়গাও সবার থেকে আলাদা। দুজনে হাঁটা ধরল। আরমান সত্যি জানে না আরজু কেন হঠাৎ করে হাঁটতে চাইল। কারণটা জিজ্ঞেস করতেও ভয় করছে। যদি আবার বলে বুঝে নিন, তবে আরমান কি করে বুঝবে? বেশ কিছুক্ষণ হাঁটার পরে আরমান আর চুপ করে থাকতে পারল না। আরজু কি উদ্দেশ্য করে প্রশ্ন করল, আমরা হাঁটছি কেন আরু? আরজু আবার আলতো হেসে বলল, ব্যায়াম করাচ্ছি। শরীরে তো জং ধরে গেছে। সারাদিন শুধু খান আর বাইকে করে ঘুরে বেড়ান। ব্রয়লার মুরগি হয়ে যাবেন কিছুদিন পর। আরমানের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আরমান বুঝতে পারে না আরজু ওকে অপমান করে কি শান্তি পায়। তবে নিশ্চয়ই শান্তি পায়, সেজন্যই তো অপমান করে। আর যেহেতু শান্তি পায় তাই আরমানও আর বাধা দেয় না। করুক অপমান, তারপরেও যদি পাগলিটা একটু ভালো থাকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর হাইওয়ের ধারে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেল। আরমানকে কিছু না বলে আরজু সেখানে গিয়ে বেঞ্চের উপর চুপচাপ বসে পড়ল। আরমান একটু এগিয়ে গিয়েছিল। হঠাৎ করে পাশে আরজুকে দেখতে না পেয়ে চমকালো। পিছনে তাকিয়ে দেখল আরজু বেঞ্চের উপরে বসে আছে। আবারও পিছিয়ে এসে আরজুকে উদ্দেশ্য করে বলল, ছোট্ট করে একটা ডাকও তো দিতে পারতেন আরমান বলে। এভাবে একা একা বসে পড়লেন। আরমানকে চমকে দিয়ে আরজু অপরাধী গলায় বলল, দুঃখিত, আর হবে না এমনটা। আরমানের মাথাটা চক্কর দিয়ে উঠল। বাইকটা দাঁড় করিয়ে একবার আরজুর পাশে বসতে চাইল। পরে মনে হলো আরজুর অস্বস্তি হতে পারে, তাই আরজুর সামনের বেঞ্চে বসল। আরমানকে কিছু বলার সুযোগ না দিয়ে ওকে দ্বিতীয়বারের মতন অবাক করে দিয়ে আরজু নিজেই আরমানের পাশে গিয়ে বসল। আরমান যেন আর এসব সহ্য করতে পারছে না। পাশে যদি এখন মুনতাসির থাকত তবে সত্যি ওর গায়ের উপরে ঢলে পড়ত। তবে যেহেতু আরজু আছে এমনটা করা যাবে না। তবে জ্ঞান না হারালেও আরজুকে জিজ্ঞেস তো করতেই হবে যে এমন কেন করছে। হঠাৎ করে এত পরিবর্তনের মানে কি? আরু কি হলো আপনার? বেশি ঠান্ডায় কি সত্যিই পাগল হয়ে গেলেন? আরজু শুধু হাসল। আরমানের প্রশ্নের কাঙ্ক্ষিত জবাবটা না দিয়ে অন্য কথা বলল, চা খাওয়াবেন? সাথে দুটো বিস্কিট? আরমান ব্যতিব্যস্ত গলায় বলল, আমার পাগলি চা খাবে আর আমি খাওয়াবো না? চাচা 2 কাপ চা আর আপনার দোকানের সব বিস্কিট দিন তো।
চা খাওয়ার পুরো সময়টাতে দুজনের মাঝে আর কোন কথা হলো না। চা খাওয়া শেষে চায়ের বিল দিয়ে আরমান আবারও হাঁটা শুরু করতে চাইল, তবে আরজু বাধা দিল। বাড়ি ফেরার ইচ্ছে নেই আরু? আছে তো, একটু এখানে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। দেখুন আবহাওয়াটা খুব সুন্দর। আরজু বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে আছে। কে জানে এত কি দেখছে। আরজু আকাশের দিকে তাকিয়ে আছে, আর আরমান তাকিয়ে আছে আরজুর দিকে। আরমানের কাছে কোন কিছুর সৌন্দর্যই আরজুর সৌন্দর্যকে ছাপিয়ে যেতে পারে না। সেজন্যই তো আরজু মুগ্ধ হয়ে প্রকৃতিকে দেখছে, আর আরমান মুগ্ধ হয়ে দেখছে আরজুকে। বেশ অনেকক্ষণ চুপ থাকার পর হঠাৎ করে আরজু আরমানকে উদ্দেশ্য করে বলল, জানেন আরমান, ইরা আপু আমায় বলেছিল ইরা আপুর যখন খুব বেশি কষ্ট হয় কিংবা খুব বেশি আনন্দে থাকে তখন মুনতাসির ভাইয়াকে জড়িয়ে ধরলে নাকি খুব ভালো লাগে। তার কারণ ইরা আপু মুনতাসির ভাইয়াকে ভালোবাসে। আমার মনটা আজ খুব ভালো আছে। আমি জানি না আমি আপনাকে ভালোবাসি কিনা, তবে আমারও আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে আজ। তবে ধরব না। আরজুর প্রথম দিকের কথাটা শুনে আরমান যতটা খুশি হয়েছিল, শেষের বাক্যটা শুনে ঠিক ততটাই মন খারাপ হয়ে গেল। অসহায় গলায় বলল, কি হবে একটু জড়িয়ে ধরলে আরু? আচ্ছা আমি ধরি। আরজু ভ্রু কুঁচকে আরমানের দিকে তাকিয়ে বলল, একটু প্রশ্রয় পেলে একদম মাথায় উঠে নাচতে শুরু করেন আপনি। একটা দীর্ঘশ্বাস ফেলল আরমান। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আবার আরজুকে উদ্দেশ্য করে বলল, চলুন আরও বিয়ে করে নেই। এই দূরত্ব আর ভালো লাগছে না। আরজু আলতো হেসে বলল, দূরত্ব তো নেই, মন তো মনকে ছুঁয়ে নিয়েছে, অনুভূতিরাও নিজেদের বাসস্থান খুঁজে পেয়েছে। দুটো মানুষ শত মাইল দূরে থেকেও কেবলমাত্র ভালোবাসার টানে একে অপরকে অনুভব করতে পারে। সেখানে আমি তো আপনার পাশেই দাঁড়িয়ে আছি। দূরত্ব তো তাহলে রইল না আর, চলবে ইনশাআল্লাহ।